আমি সেই পাখি যার বাসা নাই, আমি সেই আকাশ যার বুকে চাঁদ নাই, আমি সেই সাগর যার তীরে জল নাই। রাফিয়ান স্টাইলে রাফিয়ান চলে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পাপ রাফিয়ানের শহরে রাখবো না। রাফিয়ান দ্য গ্রেট, গ্রেট দ্য রাফিয়ান ইজ মাই স্টাইল। রাফিয়ানের শহরে একজন হয় রাফিয়ান। ইয়েস, মাই স্টাইল ইজ মাই মাইন্ড গেম। আমি নিকৃষ্ট শহরের বাসিন্দা। আজকের পর থেকে সবাই আমার নাম মনে রাখবি। রাফিয়ানের শহরে আবার সে ফিরে এসেছে। একটা শহর, একটা মাইন্ড গেম, একই জনই রাফিয়ান। ছেলেটা দেখতে বেশ সুদর্শন এবং জিম করা বডি, মুখে চাপদারি, চুলগুলো বড় বড়, চোখে সানগ্লাস, কালো কোট পরিহিত ছেলেটার দিকে সবাই তাকিয়ে আছে। শহরের বড় বড় মাস্তান ছেলেটার সামনে পড়ে কড়াকড়ি খাচ্ছে। জ্বলন্ত সিগারেট ফেলে দিয়ে আর 15 বাইকে উঠে চলে যায়। প্রায় 30 মিনিট পর বাইকটা গিয়ে থামলো বড় বাড়ির সামনে। ভিতর থেকে ফোনে কথা বলতে বলতে বের হলো একজন বয়স্ক ভদ্রলোক, বয়স 70-এর কাছাকাছি হবে। লোকটা ছেলেটার দিকে তাকিয়ে বলতে লাগলো, কে তুমি? আমজাদ স্যার। ছেলেটা কথা শেষ না করতে লোকটি কাছে গিয়ে বলল, বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি। আসো আসো, তুমি ভেতরে আসো। ভিতরে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে আবার বলে উঠল, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? আর আমজাদ সাহেব আমাকে তোমার কথা বলেছে। নাজিম সাহেব ছেলেটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওপর থেকে রুহিন নিচে নামতে নামতে বলতে লাগলো, বাবা, আমার কিছু টাকা লাগবে, আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিও। ড্রয়িং রুমে বসে থাকা ছেলেটার দিকে দৃষ্টিপাত করলো রুহি। নাজিম সাহেব রুহিকে দেখিয়ে বলে উঠল, ইনি হলো রাজ মাহমুদ। আজ থেকে ও সব সময় তোর সাথে থাকবে। রাজ রুহির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। রুহি রাজের দিকে তাকিয়ে বিরক্তি ভাব নিয়ে ওর বাবাকে বলল, কিন্তু বাবা। আচ্ছা। রুহি কিছু বলতে গিয়েও নাজিম সাহেবের রাগান্বিত লুক দেখে আচ্ছা বলে নাজিম সাহেবের ইশারা করলে রুহির সাথে রাজও বের হয়। রুহি ড্রাইভিং সিটে বসতে গেলে রাজটাকে থামিয়ে দিয়ে রাজ নিজেই ড্রাইভিং সিটে গিয়ে বসে। রুহি রাজের পাশের সিটে বসে। রাজ ড্রাইভিং করতে করতে প্রীতম সাহেবের গাওয়া বালিকা তোমার প্রেমের পদ্ম গান গাইতে শুরু করে। বালিকা, তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয়, একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ে সুখ লুট হয় নিঠুর মৌন ঝরে। বালিকা, তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয়, একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মৌন ঝরে। হও হুঁশিয়ার, মনের দুয়ারে নজর রাখো খুব, চোখের ফাঁকিতে ঠোঁটের হাসিতে হয়েও না উৎসুক। বালিকা, পুড়ে যাবে সব সুখ। বালিকা, তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয়, একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ে সুখ লুট হয় নিঠুর মৌন ঝরে। তোমার দিকে বাড়াবে সবাই ভালোবাসার হাত, কারণ তোমার কাছে আছে প্রেমের প্রপাত। তোমার জন্য হাঁপা ছেলেও যেতে চাইবে যুদ্ধে, আসলে কিন্তু মা বকলেই তোমায় ভুলবে, তোমার জন্য যুদ্ধ ঘোষণা করবে। পারা তো ভাই, প্রেম হয়ে গেলে কিছুদিন পরে দেখবে ভয় আর নাই। কতই শুনবে তোমার জন্য পারবে দ্বিতীয় প্রাণ, কেউ বা আবার তোমায় নিয়ে লিখবে কবিতা গান। সব আয়োজন আসলে ওই তোমার প্রেমের জন্য। তুমি ভেবে দেখো, করবে কার জীবনটা ধন্য, নইলে পুড়ে যাবে সব সুখ। রাজ গানটা শেষ না করতে রুহি রাগান্বিত স্বরে বলে উঠল, আহ, কি শুরু করেছেন আপনি? যত সব। বাবা কই থেকে যে নিয়ে আসে সব পাগল টাগল। হ্যালো মিস, আমি পাগল নই, ঠিক আছে? গানটা আমার অনেক ফেভারিট, তাই এই গানটা আমি মাঝে মাঝে গাই। কিছু সময়ের মধ্যে গাড়িটি এসে থামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। রুহি গাড়ি থেকে নামে। রাজ গাড়ির সামনে বসে একটা সিগারেট জ্বালিয়ে সিগারেট টানতে থাকে। কলেজের বাহিরে কিছুটা দূরে রুহি ও রুহির বান্ধবীরা দাঁড়িয়ে আছে। রুহি সেখানে যেতে রুহির বান্ধবী তান্না বলে উঠল, কি রে দোস্ত, ছেলেটা কে রে? দেখতে বেশ সুদর্শন, সেই লাগছে। কেন? তোর পছন্দ হলে তুই গিয়ে তার গলায় ঝুলে পড়। আমার মনে হয় না সে আমাকে পাত্তা দিবে। দোস্ত, তুই যদি হেল্প করিস তাহলে আমি একটু বাজিয়ে দেখতে পারি। আমি আবার তোকে কি হেল্প করব? আরে, তুই শুধু আমাকে দেখিয়ে দিয়ে বলবি আমার একটু কাজ আছে, তাই আমাকে জলদি যেতে হবে। সে যেন আমাকে জলদি পৌঁছে দেয়। আচ্ছা ঠিক আছে, চল।
এরপর রুহি সহ রুহির সকল বান্ধবী গাড়ির কাছে আসে। রাজ গাড়ির উপর বসে ফোন চাপছে। রুহি তানহাকে দেখিয়ে রাজকে বলল। এই যে শুনছেন? রাজ মাথা না উঠিয়ে গম্ভীর গলায় বলল। আপনি বলতে থাকেন, আমি শুনতেছি। এটা আমার বান্ধবী তানহা, ওর বিশেষ একটা কাজ আছে, আপনি ওকে নিয়ে নামিয়ে দিয়ে আসুন। কথাটা শুনে রাজ মাথা উঁচু করে একবার দেখে গাড়ির সামনে থেকে সরে দাঁড়ায়। 2 মিনিটের মধ্যে মার্সিডিজ গাড়ি এসে রাজের সামনে থামে। রাজ তানহাকে গাড়িতে উঠতে বলে। ড্রাইভিং সিটে থাকা ছেলেটাকে বলে, শোন, ম্যাডাম যেখানে চাই সেখানে নামিয়ে দিস। তানহা রুহির দিকে করুণ দৃষ্টিতে তাকায়। 1 মিনিট পর তানহা সেই গাড়িতে উঠে চলে যায়। রুহি রাজকে কিছু বলতে যাবে, রাজ রুহির কথা না শুনে গাড়িতে গিয়ে বসে। রাজ গাড়িতে বসেই নিলয়কে ফোন দিয়ে বলে, আয়নার সাথেও লুকোচুরি খেলা, পাশেই বা ছিল কবেকে আবার। নিজেকে ফাঁকি দিয়ে এ খেলা শুধুই সাময়িক শূন্যতা মেটাবার খেলা নয়, এটা রাফিয়ানের খেলা। শত্রু নয়, বন্ধু বন্ধু খেলা। খেলার জগতে একজনই সেরা, হি ইজ রাফিয়ান দ্য গ্রেট, অনলি ওয়ান পারসন। কোড দে। আমি পাঠিয়ে দিয়েছি। আর শোন, তোর থেকে 1 কিলোমিটার দূরে তোকে মারার জন্য লোক লাগিয়ে রেখেছে। ওকে, আমার ফোনে কানেক্ট কর, বাকিটা আমি দেখছি। রাজ একাই হাসতে হাসতে বলে উঠল, তোর শহর জুড়ে নামক বৃষ্টি, শত্রুতা বয়ে যাক তোর শহর জুড়ে। আজ শহরের শত্রুর বৃষ্টি, শুরু হোক পুরনো খেলা, নতুন করে সৃষ্টি। বাকিরা মাইন্ড গেম খেলে বারবার, রাফিয়ান মাইন্ড গেম খেলে একবার। নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হওয়ার গল্প আমার কাছে শোনাতে এসো না। আসলে এটা রাজ নাকি রাফিয়ান জগতে রাফিয়ান দ্য গ্রেট। কয়েক মিনিট পর গাড়ি থেকে বের হতেই কয়েকজন ছেলে তার সামনে পড়ে যায়। ছেলেগুলোর দিকে তাকিয়ে রাজ মুচকি হাসি দেয়। তাদের মধ্যে থেকে একজন কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, তো আপনি এখানে? আমি এখানে কেন? আমাকে দেখে ভয় হয় তোদের? না না, আহত হৃদয় নিয়ে মানুষ বাঁচতে পারে, কিন্তু তাকে বাঁচা বলে না। মন যদি চোখে শাসন করে তবে কখনো চোখ ভুল করবে না। এই শহরে চলতে হলে দম লাগে, দম। রাফিয়ান দ্য গ্রেট, গ্রেট দ্য রাফিয়ান ইজ মাই স্টাইল। আমি তোদের সাথে থেকে তোদের সাথে মাইন্ড গেম খেলবো। আমি তোর পরিচয় সবাইকে বলে দেব। রাফিয়ানের শহরে মাইন্ড গেম একমাত্র রাফিয়ান খেলতে পারে। যে খেলায় জয় নিশ্চিত করা থাকে সেই খেলা আমি খেলি না, কারণ বাধা ব্যতীত জয়ের আমার কাছে কোনো মানে নেই। মরতে নয়, রাফিয়ান জীবন কেড়ে নিতে ভালোবাসে। তোরা 10 জন, আমি একা। আমার ডিকশনারিতে কখনো না শব্দ ছিল না। রাফিয়ানের শহরে একটাই গেম হয়, সেটা মাইন্ড গেম। ইয়েস, অনলি ওয়ান গেম। রাজ কথাগুলো বলে মনে মনে হাসতে থাকে। কিছু সময় পর রুহিকে নিয়ে বাসায় যায়। যে মানুষটা এত ভয়ঙ্কর, অথচ সেই ছেলেটা রুহি আর নাজিম সাহেবের কাছে কত ভদ্র। দেখে মনে হয় একদম নতুন এই শহরে। রুহির পাশের রুম রাজকে দেওয়া হয়েছে। রাজ রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে থাকে। খাবার রাজের কথা মতো রাজের রুমে দিয়ে আসে। রাজ খাবার খেয়ে ঘুমিয়ে যায়। ঘড়ির কাঁটায় রাত 1:36। বাহিরে বিদ্যুৎঘুটে অন্ধকার, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশ দেখে বোঝা যায় বৃষ্টির আবির্ভাব ঘটবে। রাজ ঘুম থেকে উঠে সিগারেট জ্বালায়। বাহিরে ঝুম বৃষ্টি, রাজের ঠোঁটে জ্বলন্ত সিগারেট। আসলেই বৃষ্টির শীতল আবহাওয়ার সাথে কিছুর মিল না থাকলেও সিগারেট খোরদের জন্য সিগারেটে দারুণ একটা মিল থাকে। এরপর রাজ ব্যাগ থেকে কালো রেইনকোট পরে নেয়। বালিশের নিচ থেকে পছন্দের পিস্তলটা কোমরে গুঁজে নেয়। রাজ রুম থেকে রেডি হয়ে নিচে চলে আসে। রাজ নিচে আসতেই রাজের সামনে কালো ল্যাম্বরগিনি গাড়ি এসে থামে। রাজ গাড়িতে উঠে বসে। গাড়ি চলছে নিজের গন্তব্যে। হঠাৎ রাজের পাশ থেকে রিফাত বলে উঠল, ভাই তুমি কেন হঠাৎ করে নাজিম সাহেবের বাসায় আসলে? এটা আমার মাথায় ধরে না। আর তাছাড়া তুমি... রাজ হাত উঁচু করতে রিফাতের কথা বন্ধ হয়ে গেছে। রিফাত জানে রাজের উপর দিয়ে কথা বলা রাজ কখনোই পছন্দ করে না। রিফাত চুপ হয়ে থাকে। কয়েক মিনিট পর রিফাত আবার বলে, ভাই তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কর। ভাই তুমি এখানে কেন আসলে? বিভিন্ন মুখোশের পসরা সাজিয়ে চলে বিশ্বাসঘাতকতার খেলা। মুখের সামনে মুখোশকে রেখে বসে রং বদলে মেলা। ভাঙাচোরার খেলায় হৃদয় বড় ক্লান্ত। ভগ্ন হৃদয় দুটি জুড়তে মন ভীষণ বিস্তপ্ত। রাজের কথা শুনে রিফাত মাথা চুলকাতে থাকে। কি বলল রাজ? রিফাত রাজের দিকে তাকিয়ে আছে। রিফাতের ক্ষমতা নাই রাজের কথা বোঝার। তবুও রিফাত সবসময় রাজের সবকিছু অনুকরণ করতে থাকে। তবুও রিফাত বারবার ব্যর্থ হয়। রাজ রিফাতের দিকে তাকিয়ে জোরে হাসতে শুরু করে। রিফাত মাথা নিচু করে নেয়।
রাজ রিফাতের কাঁধে হাত দিয়ে বলে উঠল, ক্ষুদ্র ক্ষেত্রে সহস্র যোদ্ধার ওপর বিজয়ীর যে রাগ, ক্রোধ বিজয়ী বা আত্মজয়ী বীরই বীর শ্রেষ্ঠ। শত্রুকে কখনো দুর্বল ভাবতে হয় না। ভাই, আমি তোমার কথা বুঝতে পারছি, তবে তুমি যখন আমার পাশে থাকো মনে হয় আমার পাশে আমার আরেক পৃথিবী আছে। রিফাত রাজের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। কিছু সময় পর গাড়ি গিয়ে থামে কাঙ্ক্ষিত জায়গায়। রিফাত গাড়ি থেকে নেমে একটা ছেলের কপালে পিস্তল ধরে গালি দিয়ে বলে উঠল, হ্যান্ডকিট পোলা, তুই এখানে? আমি তোরে অনেক খুঁজেছি, বল কেন আমাদের সাথে তুই বিশ্বাসঘাতকতা করলি? রিফাত, কুল কুল। না ভাই, তুমি শুধু আমার একটা বার বলো, ওর কলিজা আমি বের করে ফেলবো। একটা গল্প শুনবি রিফাত? আচ্ছা শোন। বিস্ময়ের মধ্য দিয়ে শত্রুর মনোবল ভেঙে দেওয়া, এটাই যুদ্ধের ভবিষ্যৎ। সেই সাহসে যে পালিয়ে না গিয়ে তার দায়িত্বে থাকে এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে। যারা বাঁচতে চায় তারা লড়াই করতে বাঁচতে চায়, আর যারা লড়তে চায় না তাদের বাঁচার কোনো অধিকার থাকে না। রাজার রাজত্ব কায়েম করার স্বপ্ন সবাই দেখে, কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। সেটা কি জানিস? ওয়েট বলছি। রাজ পকেট থেকে সিগারেট বের করে সিগারেট টানতে লাগলো। সিগারেট টানতে টানতে আবার বলে উঠল, রিফাত, সিগারেটের ধোঁয়াগুলো কোন দিকে চাই একটু লক্ষ্য করে দেখ। রাজের কথা মতো রিফাত তাকালো। গাড়ির সামনে ড্রিম লাইট জ্বলছে, সিগারেটের ধোঁয়াগুলো পূর্ব দিকে উড়ে যাচ্ছে। মাঝে মাঝে রিফাত রাজের কাছে বোকা বনে যায়। রাজ রিফাতের দিকে তাকিয়ে আবার হাসতে লাগলো। রিফাত আবার প্রশ্ন করলো, আসলে ভাই তুমি কি চাও? আমি এটাই বুঝতে পারলাম না। শোন, একজন মানুষকে মারার চেয়ে মৃত্যু যন্ত্রণা দেওয়াটা আমার কাছে সবচেয়ে আনন্দের। তার মানে তুমি কি বলতে চাইছো ওরে মৃত্যু যন্ত্রণা দিয়ে ছেড়ে দেবো? না, মৃত্যুর যন্ত্রণা যে কতটা কষ্টদায়ক এইটা আগে বোঝাতে পারলে মৃত্যুর আগ পর্যন্ত সে তোকে ভুলবে না। তাকে বোঝাতে হবে রাফিয়ান খেলায় রাফিয়ানি আগে থাকে। রাফিয়ানের শহরে বেইমানি করলে তার মৃত্যু অবধারিত। রাজ কথা শেষ করতে রিফাত ছেলেটার সামনে বসে। ছেলেটার হাত পা চেয়ারে বাঁধা। রিফাত ছেলেটার পায়ে একটা আঙ্গুল কেটে ফেলে। ছেলেটা চিৎকার করছে। রিফাত ছেলেটার কানে কাছে মুখ নিয়ে বলল, কর, আরো জোরে চিৎকার কর, এখানে কেউ আসবে না তোকে বাঁচাতে। কথাটা বলে রিফাত ছেলেটার হাতের চামড়া কাটতে থাকে। রাজ ইশারা করে রিফাত গাড়ি থেকে মরিচের গুঁড়ো এনে ছেলেটার ক্ষত স্থানে লাগিয়ে দেয়। ছেলেটার চিৎকারের মাত্রা আরো বেড়ে যায়। ছেলেটা চিৎকার করতে করতে বলে উঠল, ভাই, তুই আমাকে মেরে ফেল। এই যন্ত্রণা সহ্য করার চেয়ে মৃত্যু অনেক ভালো। বল, তুই কার কথায় এমনটা করলি? ভাই বিশ্বাস কর, আমি জানি না। আমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা দিয়ে বলা হয়েছিল রাজকে মেরে ফেলতে, কিন্তু আমি তোদের পাশে থেকেও বুঝতে পারিনি রাফিয়ান জগতের রাফিয়ান দ্য গ্রেট রাজ। তোর ফোন নাম্বার দে। ও বিদেশি নাম্বার থেকে আমার কাছে কল করে। আমি তার পরিচয় জানতে চাইলে সে আমাকে বলে, পরিচয় দিয়ে কি করবি? তুই কাজ করতে পারলে তোকে এই শহরের ডন বানিয়ে দিব। ভুলেও যেন সে বুঝতে না পারে। আমাকে এটুকুই বলেছিল। বিশ্বাস কর ভাই, এর বেশি আমি আর কিছুই জানি না। রিফাত ভাই, তুই আমাকে মাফ করে দে ভাই। ছেলেটা কান্না মিশ্রিত স্বরে কথাগুলো বলল। রিফাত কিছু বলার আগেই রাজ ফিল থেকে হাসতে হাসতে বলে উঠল, ছোট থাকতে আমার সবচেয়ে প্রিয় শিক্ষক বলতো, মানুষের ভুল 1000 বার ক্ষমা করে দিবি, নিজে ভুল না করেও ক্ষমা চাইবি, কিন্তু কখনো কাউকে দ্বিতীয়বার বিশ্বাস করবি না। প্রয়োজনে তাগিদে সময়ের সাথে সাথে মানুষ ভিন্ন ভিন্ন রূপ ধারণ করলেও চরিত্র কখনো বদলায় না। নাও আই ক্যান রিয়ালাইজ দ্যাট। রাজ কথাটা বলে ছেলেটার সামনে যায়। ছেলেটার আর বুঝতে বাকি রইল না এখন কি হতে চলেছে। রাজ ইশারা করে গাড়ি থেকে পেট্রোল নিয়ে আসে। রিফাত ছেলেটার পুরো শরীরে পেট্রোল ঢেলে দিল। রাজ সিগারেটের আগুন ছেলেটার দিকে ছুঁড়ে মারবে, তখন ছেলেটা চিৎকার করে বলে উঠল, বলছি ভাই, আজমল সাহেব আমাকে বলেছিল ঢাকা গাজীপুর চৌরাস্তা এলাকায় থাকে সে। আজমল সাহেব নামটা শুনেই রাজ গাড়ির উপরে জোরে হাত দিয়ে একটা বাড়ি মারে। রাজের এমন বিহেভিয়ার দেখে রিফাত রাজের কাছে আসে। রাজের চোখ লাল হয়ে আছে। রিফাত রাজের কাঁধে হাত রেখে বলে উঠল, ভাই, ও ভাই, আজমল সাহেব নামটা শুনে। স্টপ ইওর মাউথ। রাজের ভয়ঙ্কর লুক দেখে রিফাত আর কোনো কথা বলে না। রাজ আবার সিগারেট জ্বালিয়ে 2 টান দিয়ে রাগান্বিত স্বরে তাতে দাঁত চেপে বলে উঠল, আজমল সাহেব, আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট নাম আজমল সাহেব। কথাই আছে, দুর্বল দেহ মনকে দুর্বল করে দেয়। মন যখন ঘুরে বেড়ায়, কান আর চোখ তখন অকেজো হয়ে দাঁড়ায়। তাহলে কি রাজ? কয়েক মিনিট পর রাজ ছেলেটার শরীরে আগুন জ্বালিয়ে দেয়। ছেলেটা ছটফট করছে, তবুও যেন রাজের রাগের মাত্রা কমছে না। রাজ শিফাতের কাঁধে হাত রেখে হাসতে হাসতে বলে উঠল,
রিফাত, ছোটবেলার কথা আমার খুব মনে পড়েছে। ক্লাস 5-এ থাকাকালীন স্যার আমাকে বলেছিল মনের দিক থেকে যে দুর্বল, কর্মক্ষেত্রেও সে দুর্বল। আমি বলেছিলাম আমার মনই আমার ধর্মশালা। অল্প বয়সী মনটা হিসাবে বড় হতে পারে যদি যে সময় নষ্ট না করে। ঠিক সেই সময় অন্য স্যার আমাকে ডেকে বলেছিল, আচ্ছা বাদ দে, তুই আজকে রাতে ঢাকা চলে যা। কথাগুলো বলে রাজ কিছু একটা ভাবতে থাকে। 1 মিনিট পর রাজ হাসতে হাসতে বলে উঠল, আমরা একটা আগুনের খেলা খেলছি, যেমন আমি অকপটে এই মুহূর্তে চেপে ধরতে পারি জ্যান্ত সিগারেট, জ্বালাতে পারি রাফিয়ান জগতের জ্বলন্ত আগুনের লেলিহা। রাজের কথা শুনে রিফাত দাঁড়িয়ে আছে। রিফাত কি বলবে? রাজের কথার আগামাতা সব মাথার উপর দিকে আছে। রিফাত রাজের কথা মতো সেখান থেকে চলে যায়। রাজ গাড়ি ড্রাইভ করে চলে আসে। গাড়ির শব্দ শুনে রুহি বেলকুনিতে আসে। এসে দেখে কালো পোশাক পরিত একজন লোক বাড়ির ভেতর প্রবেশ করলো। রাজ উপরে উঠবে। দোতলা সিঁড়িতে রুহি দাঁড়িয়ে আছে। রুহি রাজকে থামিয়ে বলে উঠল, কোথায় গিয়েছিলেন আপনি? রাজ রুহির কথার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে নিজের রুমে চলে যায়। রুহি কিছু না বলে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে রুহি মনে মনে বলল, সকাল হলে আপনাকে এই বাসা থেকে বিদায় করে দেব। কত বড় সাহস, আমার কথা শোনে না। রাজ রুমে বসে আমজাদ সাহেবকে একটা মেসেজ দিয়ে রাখে। রাজের মেসেজ পেয়ে ওপাশ থেকে আমজাদ সাহেব তড়িঘড়ি করে রিপ্লাই দেয়। রাজ আমজাদ সাহেবকে ফোন করতেই আমজাদ সাহেব হাতে ফোন রিসিভ করে। সকালে আপনি আমার বাসায় আসুন, আপনার সাথে আমার কথা আছে। কিন্তু কোনো কিন্তু নয়, রাজ মাহমুদ যা বলে তাই করে। আচ্ছা আচ্ছা, আমি আসবো। সকালে আমজাদ সাহেব রাজের দেওয়া ঠিকানা মতো চলে আসে। রাজকে দেখে পুলিশ অফিসার সহ আমজাদ সাহেব দাঁড়িয়ে যায়। রাজ সিগারেট টানতে টানতে আমজাদ সাহেবের সামনে গিয়ে বসে। রাজ চোখ বন্ধ করে সিগারেট টানছে। সবাই রাজের দিকে তাকিয়ে আছে। চোখ খুলে সিগারেটের শেষ টানতে হাসতে হাসতে বলতে লাগলো, জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে গেলে কারো থাকা না থাকাটা ম্যাটার করে না। মানুষ একবার মানিয়ে নেওয়া শিখে গেলে রাজার রাজত্ব হারিয়ে ফেললেও আফসোস করে না। রাফিয়ান রাজ্যে কে থাকবে কে থাকবে না এটা রাফিয়ান ঠিক করে। রাজ কথাগুলো বলে আবার চোখ বন্ধ করে নেয়। আমজাদ সাহেব বড় নেতা হওয়া সত্ত্বেও রাজের কথা সে এখানে চলে এসেছে। আসার সময় আমজাদ সাহেবের ড্রাইভার অনেকবার জিজ্ঞেস করেছিল। জবাবে আমজাদ সাহেব ড্রাইভারকে কয়েকটা কথা শুনিয়েছিল। এরপর ড্রাইভার কিছু বলেনি, সবাই চুপচাপ হয়ে বসে আছে। কয়েক মিনিট পর আমজাদ সাহেব বলে উঠল, কি চাইছো বলো? গাজীপুর আমার একটা বাড়ি চাই। সাথে পুলিশ প্রশাসন লাগবে না? আমজাদ সাহেবের কথা শুনে রাজ হাসতে থাকে। হাসি থামিয়ে একটা সিগারেট জ্বালিয়ে রাজ বলল, মিস্টার আমজাদ সাহেব, বিপ্লব গোলাপের শয্যা নয়, বিপ্লব হচ্ছে মৃত্যু পর্যন্ত অতীত ও ভবিষ্যতের মধ্যকার সংগ্রাম। এই শহরে সবাই সবার পাওয়ার নিয়ে মাঠে নামে। কার পিস্তলের গুলিতে কার নাম লেখা আছে কেউ জানে না। রাফিয়ানের শহরে একটা মাইন্ড গেমই সমাপ্তি। বিপ্লব তো আর গাছে ধরা আপেল নয় যে পাকবে আর পড়বে। বিপ্লব অর্জন করতে হয়। আমজাদ সাহেব বেশ রাগান্বিত স্বরে কথাটা বলল। রাজ আমজাদ সাহেবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে উঠল, শত্রু মরে গেলে আনন্দিত হওয়ার কারণ নাই। শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি। ভ্লাদিমির, লেনিন, আমি 3টি খবরের কাগজকে 1 লক্ষ বেইনেট অপেক্ষা বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। বাকিটা আপনি ডিসাইড করুন, অপেক্ষা না সমঝোতা। আপনার ওপর ডিফেন্ড করে আজমল সাহেব। রাজকে থামিয়ে দিয়ে আমজাদ সাহেব রাজের কাছে গিয়ে হাত থেকে জ্বলন্ত সিগারেটে 2 টান দিয়ে বলে উঠল, রাফিয়ানের শহরে নিকৃষ্ট মাইন্ড গেমের আড়ালে ছোট বড় অনেক ওঝাউকি দিয়ে বসে আছে। আমি জানি তোমার মাইন্ড গেমের কাছে এসব কিছুই না, তবুও চিন্তা করে দেখো। আরে বাহ, আপনি দেখি পুরোনো দিনের সব কথাই মনে রেখেছেন। তাহলে নিশ্চয়ই এটাও জানেন, গোকরা সাপ 2 দিনের হোক আর 2 বছরের হোক, সে কিন্তু মরণ বিষ মুখে নিয়েই জন্মায়। সাপ সাপুরে খেলাটা না হয় ময়দানে দেখা যাবে। রাজের কথা শুনে সেখানে থাকা অনেকেই মনে মনে হাসতে থাকে। তাদের মধ্যে থেকে রবিন আমজাদ সাহেবের কানে কাছে মুখ নিয়ে বলে উঠল, স্যার, কথা আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই ছেলেটাও দেখছি সেম। স্যার, আপনি একবার বলুন ওরে। রবিন কথা শেষ না করতেই রবিনের গালে 2টা থাপ্পড় পড়ে। আমজাদ সাহেব বলে উঠল, যা বলেছিস আর ভুলে কখনো এই কথা মুখে আনবি না। ও সাধারণ কোনো ছেলে নয়। ও কোনো এই শহরে এসেছে এটা বলতে পারবো না, তবে একটা কথা মাথায় রাখবি, ওর সাথে কথা বলে মৃত্যুকে আলিঙ্গন করা সমান কথা। আমি বিগত 10 বছর ধরে যে চেয়ারে বসে আছি এটা। আমজাদ সাহেব থেকে যায়।
রাজের পাশে গিয়ে আবার বলতে শুরু করে। তুমি যেমনটা চাইবে ঠিক তেমনটাই হবে। আমি জানি তুমি চাইলে আজমল সাহেবকে পৃথিবী থেকে বিদায় করে দিতে তোমার একটা ইশারায় যথেষ্ট। তুমি চলে যাও, আমি তোমার সব ব্যবস্থা করে দেব। সেটা আপনার ইচ্ছা। রাজ কথাটা বলে সিগারেট টানতে টানতে বের হয়ে বাইক স্টার্ট করে। যখন রাজের ফোনে একটা মেসেজ আসে, রাজ মেসেজটা দেখে মুচকি হাসতে থাকে। হাসতে হাসতে সেই নম্বরে ফোন দেয়। ওপাশ থেকে ফোন রিসিভ করতে রাজ বলে, রাফিয়ানের শহরে সবাইকে একসাথে নিয়ে মাইন্ড গেম খেলতে চাই। চলে এসেছি তোর শহরে, মাইন্ড গেম খেলবো আমার স্টাইলে। রাফিয়ানরা খেলতে নয়, খেলাতে ভালোবাসে। যখন আসল রাফিয়ান মাইন্ড গেম খেলে, একটাই সমাপ্তি হয়, রাফিয়ান একাই খেলতে ভালোবাসে। যারা দুর্বল তারা দল বেঁধে মাঠে নামে। রাফিয়ানের শহরে রাফিয়ান একাই 100। ইয়েস, অনলি 1% রাফিয়ান দ্য গ্রেট দ্য রাফিয়ান ইজ মাই স্টাইল। রাজ ফোন রেখে দেয়। ফোনের ও পাশে থাকা ব্যক্তি হাসতে হাসতে বলে উঠল, রাফিয়ান, রাফিয়ান। অভিনামে ছেলেটা একাই হাসতে হাসতে কথাগুলো বলছিল। ঠিক সেই মুহূর্তে আজমল সাহেব অভিকালে 2টা থাপ্পড় দিয়ে বলে উঠল, হাজার শত্রু থাকার পরেও যে এই শহরে ওপেনলি ঘুরতে পারে তাকে দুর্বল ভাবাটা আমাদের প্রথমে হবে। আধার কালো ঘন মেঘে ফেলে আসা রাত জাগা অপেক্ষার নতুন দিনে সোহাগে ঠোঁটের কোণে ভালোবাসার খেলায় মেতেছে এখন সেফটিপিনের লজ্জার নেশাগুলো। হারিয়ে যায় তখন শুধু আরামদায়ক বালিশের সুখে, নিকোটিনের ভরপুর মাতাল শরীরগুলো ক্ষমতা দেখানো অস্বস্তির অসুখে। রাজা আমজাদ সাহেবের বাসে উঠেছে, কিন্তু কেন সে আমার শত্রু বাসে উঠল? বিষয়টি অনেক গভীর থেকে ভাবতে হবে। কি জন্য? না, আমার মাথায় কিচ্ছু আসছে না। বিজয়, তোমার মাথায় কিছু আসছে? সবাই চুপচাপ হয়ে আছে। বিজয় একটা চেয়ারে বসে ওয়েনের বোতলে চুমুক দিতে ব্যস্ত। আজমল সাহেব বিজয়ের কাছে গিয়ে ওয়েনের বোতলটা ফেলে দিয়ে বলতে লাগলো, তুমি ওয়েন নিয়ে পড়ে আসো। আমি তোমাকে কি বলছি শোনোনি তুমি? বিজয় জোরে জোরে হাসতে থাকে। হাসতে হাসতে একটা সিগারেট জ্বালিয়ে সিগারেটে লম্বা একটা টান দিয়ে বলতে লাগলো, একটা মেয়ে চাইলে একটা ছেলের জীবন নতুন করে গড়ে তুলতে পারে, আবার একটা মেয়ে চাইলে একটা ছেলের জীবন ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। মাঝে মাঝে ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, আবার সেই ভালোবাসা দিয়ে শাহজাহান মমতাজের জন্য তাজমহলও গড়েছিল। বিজয় আবার থেমে যায়। বিজয়ের কথায় কেউ কিছু বুঝে উঠতে না পারলেও আজমল সাহেব বিজয়ের কাছে গিয়ে আবার বলে উঠল, একটা কথা কি জানো বিজয়? আচ্ছা শোনো, শিক্ষার চূড়ান্ত ফলাফল হলো সহনশীলতা। আমি কালীভদ্রে আমার সীমাবদ্ধতা নিয়ে চিন্তা করি এবং এগুলি কখনো আমাকে বিষণ্ণ করে না। সম্ভবত সেখানে মাঝে মধ্যে থাকে আকুল আকাঙ্ক্ষার একটি স্পর্শ, কিন্তু এটি হয় ফুলগুলির মধ্যে প্রবহমান মৃদুমন্দ বাতাসের মতো ভেসে আসা জান্নাতের তরল পাহাড়ের আহরণ করা চমৎকার। আমার পিছনে এবং আমার সামনে আমি ভয় পাই না। প্রত্যক্ষ এক্সপোজারের চেয়ে দীর্ঘমেয়াদী বিপদ এড়ানো নিরাপদ। ভিতরে ধরা পড়ে যতবার, সাহসীরা ধরা পড়ে একবার, যখন তারা একে অপরকে বলছিলেন যে এটি সম্ভব নয়, এটি করা হয়েছিল। যারা আমাদের চেয়ে ভাগ্যবান তাদের সাথে আমাদের ভাগ্যের তুলনা করার পরিবর্তে আমাদের এটিকে আমাদের সহ মানুষের বিশাল সংখ্যাগরিষ্ঠের সাথে তুলনা করা উচিত। তখন মনে হয় আমরা সুবিধাভোগীদের মধ্যে আছি। আমরা কখনোই সাহসী এবং ধৈর্যশীল হতে শিখতে পারতাম না যদি পৃথিবীতে শুধুমাত্র আনন্দ থাকতো। পৃথিবীটি এগিয়ে চলল কেবলমাত্র এক বীরদের শক্তিশালী ধাক্কার নয়, প্রত্যেক মহৎকর্মীর ক্ষুদ্র ধাক্কার সমষ্টি নিয়েও। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছ। সবসময় মাথায় রাখবে, গন্ধ একজন শক্তিশালী জাদুকর, যিনি আমাদের হাজার হাজার মাইল যে সমস্ত বছর বেঁচে আছে তা পরিবহন করেছেন। যদিও পৃথিবীটা ভোগান্তিতে পরিপূর্ণ, এটিকে জয় করাতেও একটি পৃথিবী পরিপূর্ণ। সবকিছুরই বিস্ময় রয়েছে, এমনকি অন্ধকার এবং নীরবতা। এবং আমি যে অবস্থাতেই থাকি না কেন। আজমল সাহেব থেমে যায়। সবাই আজমল সাহেবের দিকে তাকায়। বিজয় বলতে লাগলো, মানুষের জীবনে 2টা সময় থাকে, একটা হচ্ছে মূল্যবান, আরেকটা হচ্ছে মূল্যহীন। আমাদের সময়টা মূল্যহীন হিসাবে ধরতে পারেন। আপনিই তো বলেছিলেন রাজ মারা গেছে, তাহলে সে কি করে ফিরে আসে? বিজয়, আমাদের এসব ভাবার সময় নেই। হ্যাঁ এবং না, কথা 2টা সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ কথা 2টা বলতে সবচেয়ে বেশি ভাবতে হয়। বিজয় থেমে যায়। অন্যদিকে রাজ নিলয়কে ফোন দিয়ে বলে, আগামীকাল তুই রিফাত চলে আয়। আচ্ছা ভাই। এরপর রাজ কল কেটে দেয়। রাজ বাড়ির ভেতরে প্রবেশ করতে রুহি রাজের সামনে পড়ে যায়। রাজ রুহির দিকে তাকিয়ে আছে, রুহিও রাজের দিকে তাকিয়ে আছে। রাজের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নিমিষে রাজ হারিয়ে যায় 11 বছর পিছনে। রাজ মনে মনে বলতে লাগলো,
তোমার ঠোঁটের নিচের তিলটা আজ ওই রকমই রয়ে গেছে। ভুলে গেছো তুমি সেই পুরনো কথা? রাজ আনমনে হয়ে পুরনো দিনের কথা ভাবছে। রুহি রাজের সামনে দাঁড়িয়ে বলে উঠল, এই যে মিস্টার, কি ভাবছেন আপনি? রাজ কিছু না বলে নিজের রুমে চলে যায়। রুমে যেতেই রাজের ফোনে আরো একটা মেসেজ আসে। রাজ মেসেজটা দেখে হাসতে থাকে। এরপর রাজ হাসতে হাসতে বলে, ভালোবাসার শহরটা সব সময় বিধ্বস্ত হয়। এই শহরে থাকে হাজারো রহস্যের গুলি। চিরন্তরে হারিয়ে যাওয়া ভুলগুলো বিধ্বস্ত শহরে এসে ধরা দেয়। নাটকীয় সংলাপ থেকে শুরু হয় বিধ্বস্ত শহরের রাজপথ। রাজপথের এক পাশে থাকবে শেয়াল কুকুরের দল, অপরদিকে রাফিয়ান রাজ্যের বিধ্বস্ত প্রহরী। আমার রাজ্যে প্রহরীগুলো ফিতু, তবু আমার রাজ্যে খুশির জোয়ার। কিন্তু রাজ থেমে যায়। রাতের অপেক্ষা। রাত 1:35। রাজ বের হয়। চারিদিকে শুনছেন নীরবতা। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত হয়ে আছে পুরো রাস্তা। রাস্তার পাশের কুকুরগুলো মাঝে মাঝে ডাকতে জানান দেয়। গভীর রাতের দৃশ্য এক ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে। মাথায় বড় টুপি, হাতে নিউ ভার্সনের পিস্তল, ঠোঁটে জ্বলন্ত সিগারেট নিয়ে হেঁটে চলেছে ছেলেটি। কিছুটা দূরে গিয়ে থেমে যায়। সিগারেটের ধোঁয়া ছেড়ে জোরে জোরে হাসতে হাসতে বলে উঠল, মৃত্যুর আগে সবাই বুঝে কে কতটা পাপ করেছে। পাপের রাজ্যে রক্তের গন্ধ সবাই সইতে পারে না। আমার রাজত্বে নতুনদের আগমনে বেঈমানদের বিদায় জানায়। আমার শহরে আগন্তুকের আগুনে পুড়িয়ে দগ্ধ করে নতুনত্ব রূপ নেয়। এটা রাফিয়ান স্টাইল। আমার কাছে বিশ্বাসঘাতকতার নামে বরাদ্দ হয় একটা গলি। যারা ভালোবাসবো তারা মাথায় তুলে রাখবো। কিন্তু তুমি যদি আমার মাথার চুল ছিঁড়তে চাও, তাহলে মাথায় থেকে আছাড় দিই। রাফিয়ান জগতের মাইন্ড গেমের শহরে সবাই নিকৃষ্ট না। আমি নিকৃষ্ট, তবে সবার ক্ষেত্রে না। ভালোবাসার ছায়াতলে থেকে সবাই রাফিয়ানের সাথে মাইন্ড গেম খেলে। হাসতে হাসতে রাজ সিগারেট জ্বালায়। কয়েক মিনিট পর রাজ বাইক নিয়ে বাসে চলে যায়। রাজ রুমে প্রবেশ করতে রুহি বলে উঠল, কি চান আপনি এখানে? রাজ রুহির দিকে তাকিয়ে মুচকে হাসল। রুহি রাজের হাসিতে বেশ বিরক্ত হয়। তাতে রাজের কিছু যায় আসে না। রাজ মনে মনে ভাবে, তাহলে কি রুহি আমাকে চিনতে পেরেছে? রাজ কিছু বলার আগেই রুহি বলে উঠল, আমার বান্ধবী আপনাকে দেখেছে রাস্তার পাশে মারপিট করতে। আমাদের বাসায় তো এমন লোকের জায়গা হবে না, আপনি চলে যান। রুহি কথা শেষ না করতেই নিচে থেকে রুহির বাবা নাজিম সাহেব বলে উঠল, রহিমা, একটু আয় তো। আপনাকে আমি পরে দেখে নেব। বাবা কি বলছে আগে শুনে আসি। এবার রুহি নিচে চলে যায়। নাজিম সাহেব মেয়ের মাথায় হাত রেখে বলে উঠল, মারে, তোকে নিয়ে আমার অনেক ভয় হয়। না জানি তোকে হারিয়ে ফেলি। জানিস মা, তুই যখন ছোট্ট, তোর মা আমার উপরে রাগ করে তোকে ফেলে অন্য ছেলের হাত ধরে চলে যায়। শুধু তোর কথা ভেবে আমি দ্বিতীয় কোনো বিয়ে করিনি। তোর নতুন মা যদি তোকে মেনে না নেয়, তোর চোখের পানি আমি সহ্য করতে পারিনি রে মা। নাজিম সাহেব মেয়ের সাথে কান্না করে দেয়। রুহিও কান্না করে দেয়। রাজ উপর থেকে বাবা মেয়ের কাহিনী দেখে মুচকি হাসি দিয়ে রুমে চলে যায়। নাজিম সাহেব আবারও বলতে লাগলো, মা, তুই যখন যা চেয়েছিস আমি তোকে দিয়েছি। মায়ের অভাব আমি কখনো তোকে বুঝতে দেইনি। তুই আমাকে কখনো ভুল বুঝিস না মা। তোর বাবা সবসময় তোর ভালো কিছু করবে। রুহি নাজিম সাহেবের চোখের পানি মুছে দিল। নাজিম সাহেব সোফায় বসলো। রুহি নাজিম সাহেবের পাশে বসে বলতে লাগলো, বাবা, ওই লোকটাকে বাসা থেকে বের করো না কেন? কেমন রহস্য করে কথা বলে, আমি কিছু বুঝতে পারি না। মারে, ওরে বের করার ক্ষমতা আমার নাই। স্বরাষ্ট্রমন্ত্রী ওকে এখানে পাঠিয়েছে। আমি ওরে কিছু বললে আমার চেয়ার নিয়ে টানাটানি লেগে যাবে রে মা। কি বলো বাবা, ওইটুকু একটা ছেলেকে দেখে তো মনে হয় হাবাগোবা গভেট মার্কা একটা ছেলে। তার উপর না, আমার মাথায় ঢুকছে না বাবা। তুই ওর সাথে বেশি কথা বলিস না মা, ও একটা গুন্ডা। নাজিম সাহেব কথাগুলো বলতেই রুহি নিজের রুমে চলে যায়। নাজিম সাহেব সিগারেটের টান দিয়ে শয়তানি একটা হাসি দিতে লাগলো। নাজিম সাহেব মনে মনে আবার বলে উঠল, যাকে ভালোবেসে তুমি এখানে এসেছো, তার চোখে বিষাক্ত করে তুলবো আমি। নতুন করে জন্ম হবে ভালোবাসার ঘরে শত্রুর আগমন। নাজিম সাহেব এখন বেশি আনন্দে আছে। ওইদিকে রাজ পিছনে ফেলে আসা দিনগুলোর কথা ভাবতেই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। রাজের জন্ম কোন মায়ের গর্ভে সে নিজেও জানে না। রাজের পালিত মায়ের কাছে শুনেছে, ছোট্ট থাকা অবস্থায় তাকে ময়লার স্তূপ থেকে তুলে আনে রাজের পালিত মা। এসব ভাবতেই রাজের ফোনে নিলয় ফোন করে। ভাই, তোমার কথা মতো সব কাজ হয়ে গেছে, এবার তুমি তোমার মিশনে নামতে পারো।
নিলয় কথাটা বলে ফোন কেটে দেয়। রাজ মুচকি মুচকি হাসতে থাকে। কিছু সময় পর রাজ বের হবে, ঠিক তখন নাজিম সাহেব রাজকে বলে, কোথায় যাও রাজ? আমার কাজের অংশ সীমিত হতে পারে, কিন্তু কাজ যে এটিকে মূল্যবান করে তোলে। বিশ্বাস হলো শক্তিটি যার দ্বারা একটি চূর্ণ বিচূর্ণ পৃথিবী আলোটির দিকে বেরিয়ে আসবে। মানুষ ভাববে পছন্দ করে না। আপনি যখন মনে করেন আপনাকে সিদ্ধান্তে আসতে হবে, উপসংহার সবসময় সুখবর হয় না। তুমি কি যে কোনোভাবে আমাকে... নাজিম সাহেব কথা শেষ না করতেই রাজ আবার বলে উঠল, না 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 না, রাফিয়ান খেলতে নয়, খেলাতে ভালোবাসে। তুমি ভুলে যেও না তোমার জন্ম... নাজিম সাহেব আর কথা বলতে পারে না। নাজিম সাহেবের কপালে নিশানা করে রাজের পিস্তল। রাজ ধীরে ধীরে বড় হয়ে উঠছে একজন পতিতার কাছে। এই পতিতাকেই রাজ মা বলে চেনেছে। রাজ পিস্তল নামিয়ে নিয়ে বলতে লাগলো, জন্ম নিলে সে মা হতে পারে না। আমি জানি না আমাকে কোন মায়ে গর্ভধারণ করেছে। ধিক্কার জানাই সেই সব মাকে যারা 10-20 মিনিট দেহের খোরাক মেটাতে রাস্তাঘাটে আমার মতো হাজারো রাফিয়ানের জন্ম দেয়। ধিক্কার জানাই সেই সব মানুষরূপী অমানুষদের যারা অসহায়ত্বের সুযোগ নিয়ে... অন্ধ হওয়ার চেয়ে খারাপ জিনিসটি হলো দেখা। কিন্তু একটা কথা কি জানো, অন্ধ ব্যক্তি শুধু 2 চোখে এই সুন্দর প্রকৃতিটা দেখতে চায়। তবে আমি অন্ধ নই। জ্ঞান হলো প্রেম এবং আলো এবং দৃষ্টি। পুরো পৃথিবী কষ্টে পূর্ণ, এটি কাবুতেও পূর্ণ। একজন অন্ধ ব্যক্তির কি প্রয়োজন? একজন শিক্ষক নয়, বরং একটি বিভিন্ন স্বয়ং। আমি তাতে সন্তুষ্ট থাকতে শিখি। যদিও পৃথিবী দুঃখ কষ্টে পরিপূর্ণ, তবুও এটি বিজয়ে পরিপূর্ণ। পৃথিবীর সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা বা স্পর্শ করা যায় না, সেগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আমি এমন শান্তি চাই না যা বোঝার বাইরে, আমি এমন বোঝা চাই যা শান্তি আনে। বিশ্রাম এবং শান্ত থাকার মধ্য দিয়ে চরিত্রের উন্নয়ন সম্ভব নয়। কেবলমাত্র পরীক্ষা নিরীক্ষা এবং ভোগান্তির অভিজ্ঞতার মধ্য দিয়ে আত্মশক্তিশালী হতে পারে, উচ্চাকাঙ্ক্ষা অনুপ্রাণিত হতে পারে এবং অর্জিত হতে পারে সফলতা। আমার ভালোবাসা আমি যে কোনো মুহূর্তে নিয়ে যাব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, অন্তরের চোখই সর্বাপেক্ষা উত্তম। যদি তুমি তা আলোড়িত করতে পারো, চোখকে কোনো খারাপ পথের দিকে ধাবিত করো না, এতে আখেরে ক্ষতি তোমারই। নাজিম সাহেব মুখোশ পরিহিত কালো চোখ, চেনা বড় তাই চিনতে চেয়েও না, একটা বড় ধাক্কা খাবে। তোর সাহস তো কম না, বাঘের গুহায় ঢুকে বাঘের সাথে বিদ্রোহ ঘোষণা করে? বাঘের গুহায় সেই ঢুকতে পারে যে জঙ্গলের রাজা। রাজার রাজ্যে রাজা স্বাধীন। বাঘের খাঁচায় ঢুকে বাঘের কান চুলকানোর পরিণাম অতি ভয়াবহ হয়। আমার উপর তোকে একসময় ভরসা করতে হবে, আমি তোকে বলে গেলাম। আমার জন্ম কোন মায়ের গর্ভে আমি জানি না। সে মা কোনো ধর্মের অনুসারী ছিল তাও আমি জানি না। তবে আমি সবসময় আল্লাহর উপর ভরসা করি, কারণ মুসলমানদের ভরসা স্বয়ং আল্লাহর উপর কোনো নেতা বা প্রেসিডেন্টের উপর না। মুসলমানদের ভরসা যদি নেতাদের উপর হতো, তাহলে বদর যুদ্ধে 1000 অস্ত্রধারী সৈন্যের বিরুদ্ধে মাত্র 313 জন মৃত্যু বিজয় লাভ করতো না। আমার ভরসা তো আল্লাহর উপরে, তোর মতো মাদার এর উপর না। রাজ কথা শেষ না করতেই নাজিম সাহেব হাসতে হাসতে বলে উঠল, আমি জানি তুমি রাফিয়ানিতে ঠান্ডা মাথার মানুষ, তুমি আমার কথা বুঝবে না। আচ্ছা বাদ দাও, একটা কথা বলো তো, তুমি কি করে রাফিয়ান জগতের রাফিয়ান দ্য গ্রেট ক্যারেক্টারে আসলে? 1 মিনিট মিস্টার, আমার একটা ফোন এসেছে। কথাটা বলে নাজিম সাহেব উঠে একটু সাইডে গিয়ে কথা বলতে লাগলো। নাজিম সাহেবের মুখ দেখে বেশ বোঝা যাচ্ছে ফোনের ওপাশের কথা শুনে নাজিম সাহেবের খুশি হয়নি। নাজিম সাহেবের মাথার কাজ করছে না, মাথাটা কেমন ঝিম ধরে আসছে। সামনে তাকাতে দেখা মিলে ছোট্ট টং চায়ের দোকান। টং দোকান পেতেই রাখা বেঞ্চে বসে নাজিম সাহেব বলে উঠল, কড়া করে একটা রং চা দে। বেশি কড়া হলে চা খেতে পারবেন তো নাজিম সাহেব? কথাটা শুনে নাজিম সাহেব ছেলেটার দিকে দৃষ্টিপাত করলো। ছেলেটার মুখে চাপদারি, এক হাতে জ্বলন্ত সিগারেট আর এক হাতে চায়ের কাপ। নাজিম সাহেব ছেলেটার কাছে গিয়ে সামনের বেঞ্চে বসে বলে উঠল, রাফি তুমি এখানে? কেন নাজিম সাহেব, আমাকে দেখে অবাক হলেন মনে হচ্ছে? না, মানে এতদিন পর হঠাৎ তুমি এই শহরে? রাফিয়ানের শহরে রাফিয়ান থাকবে, এটা আর নতুন কি? রাজ, নিলয়, রাফি, রাফিয়ান সব মিলে রাফিয়ান দ্য গ্রেট। শত্রুতার শত্রু রাফিয়ান শহরের নতুন চমক, যেটা আপনিও শিখিয়েছিলেন। কথাগুলো বলে রাফি সেখান থেকে চলে যায়। আপনার কি ভাবছেন হঠাৎ রাফির এন্ট্রি কেন? আসলে এরা ছিল একটা গ্যাং বলতে পারেন। এদের লিডার ছিল রাজ।
আর রাজের সাথে ছিল রাফি, নিলয়, জনি, অর্ক, রিফাত। এরা সবাই ছিল এক আত্মা। নাজিম সাহেব সেই টং দোকানে বসে হিসাব মিলাতে থাকে, কিন্তু বারবার হিসাবের খাতে শূন্য আসে। নাজিম সাহেব বসে সিগারেটের টান দিতে একজন ভিক্ষুক নাজিম সাহেবের দিকে হাত বাড়িয়ে দেয়। নাজিম সাহেব একবার ভিক্ষুকের দিকে তাকায়, আবার হাতের দিকে তাকায়। হাতে থাকা চিরকুট। ভিক্ষুকের থেকে চিঠি নিয়ে খুলে দেখে চমকে ওঠে। চিঠির উপরে লেখা ছিল ওয়ান কিলার। নাজিম সাহেব পড়তে শুরু করে। কলেজে শিক্ষা ধারণা পাওয়ার জায়গা আর জীবন উত্তেজনাপূর্ণ ব্যবসা, এবং এটি সবচেয়ে উত্তেজনাপূর্ণ হলো যখন এটি অন্যের জন্য বেঁচে থাকে। আলোতে একা হাঁটার চেয়ে বন্ধুর সাথে অন্ধকারে হাঁটা ভালো। একসাথে আমরা অনেক কিছু করতে পারি। আশাবাদ হলো সেই বিশ্বাস বা কর্মক্ষমতার দিকে নিয়ে যায়। আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কিছুই কাজ করে না। আপনি যখন আরোহণের আবেগ অনুভব করেন তখন আপনি কখনোই লুকিয়ে থাকতে রাজি হতে পারেন না। আমি দেখতে পাচ্ছি আপনি যাকে অন্ধকার বলতেছেন তাতে আমি সুখী বলি, কিন্তু হতে পারে তা আমার কাছে মহামূল্যবান। আমি আল্লাহ তৈরি একটি পৃথিবী দেখতে পাচ্ছি, মানুষের তৈরি বিশ্ব নয়। জীবন হয় একটি দুর্দান্ত অ্যাডভেঞ্চার বা কিছুই না, এক দরজা প্রচেষ্টা, অন্য প্রদর্শনী। কিন্তু আমরা প্রায় বন্ধ দরজার দিকে এত আফসোস করি যে আমরা আমাদের জন্য খোলা দরজাটি দেখতেই পাই না। ওয়ান কিলার ছিল, আছে এবং থাকবে। তোকে প্রোটেক্ট করার জন্য হলেও থাকবে। নাজিম সাহেব চিঠিটা পড়ে টং দোকান থেকে বের হয়ে আর কাউকেই দেখতে পায় না। আসলে কে এই ওয়ান কিলার? তাহলে কি এই শহরে দুজন রাজত্ব করবে? এক রাফিয়ান দ্য গ্রেট, দুই ওয়ান কিলার। নাজিম সাহেব বুঝতে পারছেন না কি হচ্ছে। নাজিম সাহেব সিগারেটের টান দিয়ে বলতে লাগলো, এই শহরে ওয়ান কিলার অ্যান্ড রাফিয়ান এরা কি একই ব্যক্তি? না না, ওরা একজনই হলে ওয়ান কিলার আমাকে অফার করতো না। আর এরপর নাজিম সাহেব জোরে জোরে হাসতে শুরু করে। নাজিম মনে মনে ভাবে, ওয়ান কিলারের সঙ্গে হয়ে কাজ করলে সফলতা অতি নিকটে। কয়েক মিনিট চিন্তা ভাবনা করে জোরে হাসতে শুরু করে। হাসতে হাসতে আবার বলতে লাগলো, প্রত্যেকটা দিনই হচ্ছে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। একটি সূর্যোজ্জ্বল দিন থাকুক বা একটি বজ্র বিদ্যুৎপূর্ণ ঝড় বৃষ্টির দিন হোক, ক্ষমতার নেশায় মেতে আমি সব হারিয়েছি। ক্ষমতায় আমার কাছে সব। চোখের ভাষা বোঝে কজন, যে বোঝে তার মতো আপন আর কেউ হয় না। চোখ যে মনের কথা বলে, আমি সব সময় মনের কথা বলি। মন দিয়ে চিনিতে হয়, মন বলে গেছে ফকির লালন। কথাগুলো বলতে বলতে চিঠিতে দেওয়া ঠিকানা মতো সে চলে যায়। সেখানে গিয়ে নাজিম সাহেব মনের আনন্দে গান গাইতে শুরু করে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়। 8 কোঠরি 9 দরজা আটা, মধ্যে মধ্যে ঝড়কা কাটা, তার উপরে সদর কোঠা আয়না মহল তাই। কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার, খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালায়। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাছা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কেঁদে কয়। গানটা আমার কাছে এত আকর্ষণীয় কেন লাগে আমি জানি না, তবে আজকে আমার বেশ ভালো লাগছে। মনে হচ্ছে যেন গানের ভাবটা একদম ভেতর থেকে প্রবাহিত হচ্ছে। নাজিম সাহেব একটা চেয়ারে গিয়ে বসে, পকেট থেকে সিগারেট বের করে সিগারেট টানতে লাগলো। পাশ থেকে পলাশ বলে উঠল, ফুলের নিকট সূর্যরশ্মি যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই হাসি মানুষের নিকট গুরুত্বপূর্ণ। আপনার হাসি আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই তো আপনার সাথে কাজ করতে আমি সম্মিলিত হতে চলেছি। পলাশের কথাই নাজিম সাহেব আরো জোরে হাসতে শুরু করে। হাসতে হাসতে নাজিম সাহেব হাসতে হাসতে আবার বলে উঠল, আচ্ছা পলাশ সাহেব, ভিক্ষুক বেশে যে আমার কাছে একটা চিরকুট দিয়েছিল, আসলে সে কে? সে কি ভিক্ষুক না ভিক্ষুকের চরিত্রে অভিনয় করে যাচ্ছে? নাজিম সাহেবের কথায় পলাশ হাসতে শুরু করলো। জ্বলন্ত সিগারেট ফেলে দিয়ে বলে উঠল, ওয়ান কিলার অ্যান্ড রাফিয়ান। রাফিয়ানের শত্রু, ওয়ান কিলারের বন্ধু। আর ভিক্ষুক যে ছিল তার কথা বলে যান। তার সময় মতো সবার সামনে আসে। ভিক্ষুক হয়তো জানতো আপনি ওই দিন আসবেন, তাই তো সে আপনার সামনে এসেছিল। সে থাকে সবার আশেপাশে, কখনো পাগল বেশে আবার কখন ভিক্ষুক হয়ে। সবাই জানে পাগলের কখনো শত্রু থাকে না। আমিও তাই বিশ্বাস করি। কেউ হতে চায় ডাক্তার, কেউ হতে চায় ইঞ্জিনিয়ার, আবার কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা হতে চায় ব্যারিস্টার, কেউ বেচতে চায় রূপয়, রূপের বাহার চুলের ফ্যাশন। আমি ববগুড়েই হব, এটাই আমার। নিজেকে হারিয়ে খুঁজি তোমারই নয়নের মাঝে,
চাইতে পারিনি কিছু, চাহিয়া মরি যে লাজে। সবাই সবকিছু হতে চায়, আমি শুধু চাই রাফিয়ান দ্য গ্রেট। পলাশ কথাটা বলে জোরে জোরে হাসতে শুরু করে। নাজিম সাহেবও কোনো অংশে কম নাই। নাজিম মুচকি হাসতে মনে মনে বলে উঠল, রাফিয়ানি খেলার রাফিয়ানি সেরা। তুমি তোমার মতো করে মাইন্ড গেম সাজাতে থাকো, এরপর নাজিম সাহেবকে অবাক করে দিয়ে পিছন থেকে জনি রহস্যময় হাসি দিয়ে বলে উঠল, প্রত্যেকটা সমস্যারই একটা সমাধান থাকে, যেমন প্রত্যেকটা জ্বরের পরেই সূর্যোজ্জ্বল দিন আসে। আপনার চাই রাফিয়ান দ্য গ্রেট শহর, যেটা আপনি পাবেন। তবে আমারও যে কিছু চাওয়ার আছে মিস্টার নাজিম সাহেব। বলো তোমার কি চাওয়ার আছে? রাফিয়ান দ্য গ্রেট শহর আমার হলে তুমি যা চাইবে আমি তাই দেব। বলো কি চাও? আমি শুধু রুহিকে চাই। আমি জানি আপনি রাজি হবেন না, কারণ রুহি আপনার ভাতিজি। আশা করি আর কিছু বলার দরকার পড়বে না। রাইট, আমি আর আমজাদ সাহেব দুই ভাই হলেও আপন নয়, সৎ ভাই। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন, আমার মা ছিল আমার বাবার প্রথম স্ত্রী। কথাগুলো বলে কিছু একটা ভেবে থেকে যায় নাজিম সাহেব। অন্যদিকে আমজাদ সাহেব রাজকে জিজ্ঞেস করে, তুমি চাইলে এই শহরে তোমার থাকার জায়গার অভাব হবে না, তাহলে তুমি কেন আমার বাসায় এসে উঠলে? ভালোবাসার টানে। তোমার কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না। আমজাদ সাহেব, ভালোবাসা কি খালি চোখে দেখা যায়? ভালোবাসা আসে হৃদয় থেকে। যেমন আমি আপনাকে ভালোবেসে এখানে এসেছি, আপনি কি আমার ভালোবাসা দেখতে পাচ্ছেন? রাজের কথা শেষ না হতেই রুহি এসে হাজির। আমজাদ সাহেব রুহিকে দেখে বলে উঠল, এই অসময়ে কোথায় যাবি রে মা? বাবা, আজ আমার এক বান্ধবীর বার্থডে পার্টি আছে, আমি সেখানে যাব। আর বাবা, তোমার এই হাবাগোবা ছেলেটাকে বলে দিও অন্তত আজকে যেন সে সুন্দর পোশাক আশাক পরে। সেখানে অনেক বড় নামি দামি মানুষ আসবে, ওনাকে বলো ভালো পোশাক পরে যেন আমার সাথে আসে। রুহি কথাগুলো বলে গাড়ি থেকেই বসে। প্রায় 10 মিনিট পর রাজ আসলো। কালো প্যান্ট, সাদা শার্ট, কালো সানগ্লাস, হাতে ব্যান্ডেড ঘড়ি। রুহি রাজকে এমন লুকে দেখবে কখনো ভাবতেও পায়নি। রাজের দিকে এক পলক তাকিয়ে আছে রুহি। রাজ রুহির দিকে একবার তাকিয়ে মুচকি হাসি দিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে। রাজ ড্রাইভ করছে, রুহির চোখ বন্ধ করে কল্পনার জগতে হারিয়ে গেছে। ইস, এমন হ্যান্ডসাম ছেলে যদি আমার জীবনে আসতো, আমি সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি হতাম। তার একটুখানি ভালোবাসার স্পর্শে আমি নিজেকে তার কাছে বিলিয়ে দিতাম। রাত জোরে গাড়ি ব্রেক করলে রুহি বর্তমানে ফিরে আসে। রুহির বান্ধবী বাসার সামনে চলে এসেছে। রুহি গাড়ি থেকে নেমে দুপা সামনে গিয়েও আবার ফিরে এসে রাজকে বলে, আপনিও ভেতরে আসুন। রুহির কথা রাজ শুনে না। রুহি রাজের হাত ধরে গাড়ির ভেতর থেকে বের করে বাসার ভিতর নিয়ে যায়। রাজকে দেখে সবাই খুশি, বিশেষ করে তানহা অনেক খুশি। রুহির সব বান্ধবী এখানে আছে। রুহি তাদের সাথে কথা বলতে বলতে চলে যায়। রাজ একপাশে দাঁড়িয়ে আছে। পুরো বাড়িটা এক নজর দেখে নিল। পিছন থেকে তানহা এসে বলে উঠল, হ্যালো মিস্টার রাজ মাহমুদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও আলহামদুলিল্লাহ। আগে ভালো না থাকলেও আপনাকে দেখার পর অনেক ভালো আছি। ও আচ্ছা, ভালো থাকা ভালো, তবে কাউকে দেখে ভালো থাকা ভালো না, নিজেকে নিয়েও ভালো থাকতে হয় মিস। শুধু মিস নাই, মিস তানহা, চলুন না বাসার ছাদে। ছাদটা আমি আমার নিজের মতো করে সাজিয়েছি, আপনার অনেক ভালো লাগবে। এরপর তানহা রাজকে ছাদে নিয়ে যায়। ছাদে বিভিন্ন রকমের ফুলের গাছ, কলাবতী, কাঠগোলাপ, রজনীগন্ধা, গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকা, চম্পা চাপা, জুই, টগর, ডালিয়া, দোপাটি, দোলন চাপা, নয়নতারা, পদ্ম, বেলি, মাধবীলতা, মালতী, মডক, রজনীগন্ধা, লিলি, শিউলি, শেফালি, শ্বেতচন্দন, হাসনাহেনা। সবচেয়ে জনপ্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম হল রজনীগন্ধা ফুল। সামাজিক অনুষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠানে এমনকি ফুলদানি সাজানোর জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই রজনীগন্ধা। এই ফুল 12 মাসই পাওয়া যায় এবং রজনীগন্ধা চাষ করা হয় সারা বছর। তবে রজনীগন্ধা ফুল শীতকালে কিছুটা কম ফোটে। রাজের কাছে যদিও প্রিয় কদম ফুল, রাজ ঘুরে ঘুরে ফুলগুলো দেখছে। হঠাৎ পিছন থেকে একটা গোলাপ ফুল হাতে নিয়ে রাজের সামনে এসে হাঁটুকে বসে বলে উঠল, তুমি কি আমার তুমি হবে? প্রেম যমুনার নাবিক আমি, আমার সোনার তরী হবে। একটুখানি দুঃখ হবে আর একটু সুখ কিনে নিয়ে আমার আকাশের পাখি হবে। কারো মন খুঁজিনি, তোমার মনের খোঁজে কারো হাত ধরা হয়নি আজও। তোমার হাত ধরবো বলে হাঁটা হয়নি কারো পাশে। একসাথে হাঁটবো বলে ভালোবাসা আসেনি কবু, তোমাকে ভালোবাসবো বলে। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, শান্ত দুপুর। তুমি আমার সারাটি দিন,
তুমি সারা বেলা, তুমি আমার জ্যোৎস্না রাতে একটুখানি আলো, তুমি আমার সাজের বেলার জোনাক জলা সুর, তুমি আমার আকাশ ভেঙে বৃষ্টি নামার ভোর, তুমি আমার একটুখানি জোয়ার অনেকখানি পাওয়া, তুমি আমার কড়া রোদের একটু শীতল হাওয়া। তানহা রাজের সামনে বসে কথাগুলো বলল। পিছন থেকে রুহি তানহার সব কথা শুনেছে। রাজ তানহার এত সুন্দর প্রপোজালটা কি একসেপ্ট করবে? রাজ কিছু বলছে না, তানহার দিকে তাকিয়ে মুচকি হাসি বলে উঠল, জীবনে আপনি যেটা করেন তাই বলে দেয় যে আপনি কে। সবসময় নিজের প্রথম হারের সংস্মরণ হন, অন্যের দ্বিতীয় হারের নয়। নিজে যদি কবি না হতে পারেন তবে কবিতা হয়ে উঠুন। আপনি কি হন এবং আপনি কি অনুভব করেন তা প্রকাশ করছেন। কারণ যারা আপত্তি করে তাদের কিছু আসে যায় না, এবং যারা বিষয়টি নিয়ে বিবেচনা করে তার আপত্তি করে না। আপনার কথার মানে বুঝলাম না। আমার সাথে যারা আছে আজ অব্দি ওরাই আমার কথার মানে বুঝে না, আর আপনি? আমি এত কিছু শুনতে বা জানতে চাই না, হ্যাঁ বা না যে কোনো একটা শুনতে চাই। রাজ কিছু বলছে না, তানহার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে উঠল, বাহ, এখানে না আসলে এত সুন্দর রোমান্টিক মুভির দৃশ্য দেখতেই পারতাম না। তানহা চেষ্টা করে দেখ, রাজি হতেও পারে। না রে দোস্ত, ওর হাব ভাব দেখে মনে হচ্ছে না সে রাজি হবে। আমার পিছনে কত ছেলে পড়ে আছে, পাত্তা দিই না, আর ও কি না আমাকে পাত্তা দিচ্ছে না। মিস রুহি, আমি গাড়িতে গেলাম, আপনি চাইলে আসতে পারেন, নয়তো পরে এসে নিয়ে যাব। আমি চলি। কথাটা বলেই রাজ ছাদ থেকে চলে আসে। রাজ গাড়িতে বসতেই রাফি ফোন করে। ফোনের ওপাশ থেকে রাফি বলতে লাগলো, ভাই, নাজিমার পলাশ আপনাকে মেরে ফেলার প্ল্যান করছে। চারদিকে চলছে যুদ্ধ খেলা, আকাশে বাতাসে পানিতে অস্ত্রের মেলা, রণতরী মিসাইলের ঘাঁটি যেখানে সেখানে ভীতি ছড়াচ্ছে মানুষের মনে। উলঙ্গ নৃত্য করে বিশ্ব মানবতা, কে কার খুনি, কে কার পিতা। আমি বুঝতে পেরেছি যে আমার আসল নিয়তি হচ্ছে যুদ্ধ করা। আবার নতুন করে রাফিয়ানের শহরে আগুন জ্বলবে, শত্রু খেলা আর তাৎক্ষণিক তাজা রক্তের নেশা। রাফি নিলয়কে আমার সাথে দেখা করতে বল নদীর পাড়ে। আচ্ছা ভাই। কথাটা বলে রাজ ফোন রেখে দেয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে। নিলয় নদীর পাড়ে এসে বসে আছে। নিলয় রাজকে ফোনও করতে পারবে না, কারণ রাজের নিষেধ আছে। সন্ধ্যার পর রাজ নদীর পাড়ে আসে। রাজকে দেখে নিলয় রাজের কাছে আসে। রাজ একটা সিগারেট জ্বালিয়ে নিলয়কে বলতে শুরু করে, নিলয়, জীবনকে বল কাজ আছে, প্রয়োজনীয় যা কিছু লাগে সব যেন সাথে করে নিয়ে আসে। রাজের কথায় নিলয় ঠিক বুঝে যায় কি কাজ। রাজে বাইক নিয়ে চলে যায়। নিলয় সেখানে দাঁড়িয়ে আছে। জীবন সাইবার সিকিউরিটি থেকে হ্যাকিং কোর্স কমপ্লিট করেছে অনেক আগেই। জীবন রাজের কথা কখনো অমান্য করেনি, আজও অমান্য করবে না। পরদিন নিলয় জীবনকে ফোন করে নিয়ে আসে। নিলয় জীবনকে জিজ্ঞেস করে, জীবন ভাই, আমি প্রায় সময় শুনে আসছি হ্যাকিং, কিন্তু কিভাবে হ্যাক করে এর বর্ণনা আমাকে একটু বলবে? নিলয়ের কথা শুনে জীবন বেশ দীর্ঘ সময় ধরে হেসে চলেছে। জীবনের হাসি দেখে নিলয় আবার বলে উঠল, ভাই হাসছেন যে? তো কি করব বলো? তুমি রাফিয়ান শহরে থেকে এমন শিশুসুলভ কথা বলছো, তোমার কথা শুনে যে কেউ হাসবে। আমি সত্যি বলছি ভাই, এসবের প্রতি আমার অভিজ্ঞতা নাই, এই জন্য আপনার থেকে একটু বর্ণনা শুনতে ইচ্ছে হলো। জীবন নিলয়ের হাত থেকে সিগারেটের প্যাকেট নিয়ে প্যাকেটটা নাকের কাছে নিয়ে বলে উঠল, সিগারেটের প্যাকেট না খুলে কি সিগারেট টান দিতে পারবে? হ্যাকিং জিনিসটাও ঠিক তেমন। হ্যাকিং জগৎটা এক কালো জগৎ। এখানে সবাই মুখোশের আড়ালে থাকতে পছন্দ করে। হ্যাকিং শব্দটা একটি সাইকোলজিক্যাল গেম। হ্যাকিং এই শব্দ দ্বারা এমন কিছু দেখানো হয় যে যারা হ্যাকিং করে তারা অপরাধী, কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? হ্যাকিং প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত জানবো। হ্যাকিং অর্থ কোনো কম্পিউটারের নেটওয়ার্ক সিস্টেমে গোপনে অ্যাক্সেস নিয়ে মেইন সিস্টেমের নিয়ন্ত্রণ নেওয়া, অথবা কোনো কম্পিউটার সিস্টেমে ইউজারের অনুমতি ব্যতীত প্রবেশকে হ্যাকিং বলে। এটি বর্তমান সময়ের অনেক পপুলার একটি শব্দ। ইউটিউবে হ্যাকিং নিয়ে সার্চ দেওয়া ভিডিওগুলোর ভিউ দেখলেই বোঝা যায় হ্যাকিং কত পপুলার। হ্যাকিংকে সাধারণত অপরাধ হিসেবে উপস্থাপন করা হয়। সম্ভবত গঠনগত সংখ্যার কারণে হ্যাকিংকে অপরাধ হিসেবে দেখা হয়, কিন্তু বাস্তবে এর ভালো এবং খারাপ উভয় দিক আছে। সাম্প্রতিক সময়ে ডাটার সৎলোভার কারণে মানুষ সহজে অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে পারে। তেমনি মানুষ এখন হ্যাকিং নিয়ে ভবিষ্যৎ তৈরি করার চিন্তাভাবনাও করে। আমাদের মনে হ্যাকিং নিয়ে অনেক অজানা প্রশ্ন ভিড় করে, কিন্তু কোথাও মনের মতো উত্তর পাই না। এর পিছনে কারণ আমরা হ্যাকিং নিয়ে বরাবরই ভুল জানি।
হ্যাকিং হলো একটি বিশেষ প্রক্রিয়া যা দিয়ে আমরা কোনো সিস্টেমের দুর্বলতা বের করতে পারি, যা সিস্টেমে ঠিক করতে টেকনিশিয়ানদের সাহায্য করে। মোট কথা, হ্যাকিং একটি বিশেষ প্রক্রিয়া যার দ্বারা কোনো সিস্টেম অ্যাক্সেস নেওয়া যায় এবং দুর্বলতা খুঁজে বের করা যায়। হ্যাকারকে আমরা ইতিমধ্যে হ্যাকিং সম্পর্কে জেনেছি, কিন্তু হ্যাকার সম্পর্কে এখনও কোনো ধারণা পাইনি। সহজ কথায়, যারা হ্যাক করে তারাই হ্যাকার। কথাটা যত সহজে বলা যায়, কিন্তু ব্যাপারটা ততই সহজ না। হ্যাকার হতে গেলে অনেক বিষয় শিখতে হবে এবং অ্যাডভান্স নলেজ থাকতে হয়। হ্যাকার হতে গেলে তোমাকে সর্বপ্রথম প্রোগ্রামিং জানতে হবে। একটা কথা মনে রেখো, একজন হ্যাকার একজন প্রোগ্রামার, কিন্তু একজন প্রোগ্রামার একজন হ্যাকার নয়। হ্যাকিং করার জন্য প্রোগ্রামিং এর মাস্টার হতে হয়, কারণ হ্যাকার হিসেবে আপনার প্রধান কাজ হবে সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করা। এখন তুমি যদি সিস্টেম তৈরি করা না জানো, তাহলে সমস্যা খুঁজে বের করবে কিভাবে? অর্থাৎ তোমাকে একজন ভালো প্রোগ্রামার এবং অ্যানালিস্ট হতে হবে হ্যাকিং করার জন্য। দুইটা বই পড়ে আর দুইটা কোর্স করে কেউ নিজেকে হ্যাকার দাবি করতে পারে না। বিশ্বে যত বড় বড় হ্যাকার আছে, তারা একটি লম্বা সময় ধরে হ্যাকিং শিখছে। তাদের এক্সপার্ট হতে অনেক সময় লেগেছে। হ্যাকার কারা সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে তোমাকে হ্যাকারের প্রোগ্রামের সম্পর্কে জানতে হবে। হ্যাকার সাধারণত 3 প্রকার: ব্ল্যাক হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রেট হ্যাট হ্যাকার। ব্ল্যাক হ্যাট হ্যাকার বা কালো টুপিওয়ালা হ্যাকার হলো যারা হ্যাকিং দ্বারা মানুষের ক্ষতি করে। এরা ইতিহাসের সকল বড় বড় এবং ক্ষতিকারক হ্যাকিং এর জন্য দায়ী। এরা কোনো সিস্টেমের ব্যাকডোর বা ত্রুটি খুঁজে পেলে তা নিজের স্বার্থে ব্যবহার করে। ডার্ক ওয়েবে আমরা যে সকল পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নাম্বার এবং কনফিডেন্সিয়াল ডাটা দেখি, তা সবই এই ব্ল্যাক হ্যাটদের কাজ। এরা সাধারণত নিজের ট্যালেন্টকে খারাপ আর মানুষের ধ্বংসের কাজে ব্যবহার করে এবং হ্যাকিংয়ের আনএথিক্যাল যত কাজ আছে এরা করে। প্রতিটি সিস্টেম অ্যাডমিনদের কাছে এরা একটা আতঙ্ক। অনেক দেশের সরকার এদের ভয়ে ভীত থাকে। আবার এমন কিছু দেশ আছে যারা টাকা দিয়ে এদেরকে কিনে নিয়ে এবং অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করে। তবে এদের মধ্যে কিছু হ্যাকার আছে যারা ব্ল্যাক হ্যাট হলেও মানুষের ক্ষতি করে না, যেমন অ্যানোনিমাস হ্যাকার গ্রুপ। এরা একটি সংস্থা হ্যাকার গ্রুপ যারা সবসময় অপরাধ আর অমানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ করে। হোয়াইট হ্যাট হ্যাকার। হ্যাকার বলতে আমাদের চোখের সামনে যেসব দৃশ্য ভেসে ওঠে, একটি অন্ধকার রুমের ভিতরে বড় বড় স্ক্রিনের সামনে বসে মোটা একজন মানুষ চিপস খাচ্ছে এবং কোড লিখে সরকারি সাইটে অ্যাক্সেস করছে। পুলিশ সহ সকল গোয়েন্দা সংস্থা তাকে খুঁজে খুঁজে হয়রান, কিন্তু পাচ্ছে না। কিন্তু বাস্তব জীবনে এরকম কিছুই না। যদিও বেশিরভাগ হ্যাকিং হয়ে থাকে ডাটা চুরি নষ্ট করার জন্য, তবুও তাদের মধ্যে কিছু আছে যারা সৎ, আর এমন হ্যাকারদেরই বলা যায় হোয়াইট বা সাদা টুপিওয়ালা হ্যাকার। এরা এদের স্কিল এবং পরিশ্রম ব্যয় করে সিস্টেমকে নিরাপদ রাখতে। এদের প্রধান কাজ সিস্টেমকে হ্যাকারদের কাছ থেকে সুরক্ষিত রাখতে। আংটির হ্যাকার পদ্ধতি তৈরি করে, অর্থাৎ এরা ক্ষতিকারক হ্যাকারকে দূরে রাখার জন্য সিকিউরিটি সিস্টেমে তৈরি এবং সুরক্ষা পক্ষ থাকে। গ্রেট হ্যাট হ্যাকার। এরা সাধারণত ভালো এবং মন্দ দুই কাজই করে। এরা প্রয়োজন পড়লে সরকারি সিস্টেমের বাইরে গিয়ে হলেও নিজেদের মতো কাজ করে। এরা যে কোনো সময় মুখোশ পাল্টে ফেলতে পারে। অনলাইনে সবাইকে এদের থেকে দূরে থাকতে বলা হয়, কারণ এরা কখন কোন কাজ করে তার ঠিক ঠিকানা নাই। বুঝলাম। তাহলে হ্যাকিং এর প্রতিরোধের উপায় কি? হ্যাকিং প্রতিরোধের উপায়। হ্যাকিং একটি জটিল প্রক্রিয়া। অনেকগুলো স্টেপ ফলো করে তারপর হ্যাকিং সম্পূর্ণ করা হয়। এখন কেউ তো আর চাইলে পাসওয়ার্ড দিয়ে দিবে না। হ্যাকিং প্রতিরোধ করার আগে আমাদের জানতে হবে হ্যাকিং হয় কিভাবে বা এর কারণ সম্পর্কে। আমরা জানি হ্যাকিং করতে গেলে প্রথমে সিস্টেম বা নেটওয়ার্কের দুর্বলতা খুঁজে বের করতে হয়। এগুলো বের করার পর নানান পদ্ধতি অ্যাপ্লাই করা হয় অ্যাক্সেস নেওয়ার জন্য। এখন তুমি তোমার সিস্টেম হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা করতে চাইলে হ্যাকারকে বাধা দিতে হবে। হ্যাকিং প্রতিরোধ করার জন্য তোমাকে উইন্ডোজ সিস্টেমের জন্য অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। অ্যাডাল্ট ওয়েবসাইট ভিজিট করা বন্ধ করতে হবে। নিয়মিত সিস্টেমে আপডেট করতে হবে। পেনড্রাইভ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। একটা কথা মনে রাখবে, কোনো ক্র্যাক বা নাল সফটওয়্যার বা ফাইল ইনস্টল করবে না। উইন্ডোজ সিস্টেমের সিকিউরিটি দুর্বল হওয়ার কারণে হ্যাকাররা একে টার্গেট বানায় বেশি। তাই হ্যাকিংয়ের থেকে বাঁচতে মার্ক বা নিলাক্স ব্যবহার করতে পারো। এগুলো স্টেবল এবং ভাইরাস অ্যাটাক থেকে অনেকটাই মুক্ত। তবে হ্যাকিং রিস্ক থেকে মোটামুটি 90% মুক্ত হলে
নিলাক্স সিস্টেম, যাকে আমরা সাধারণত বলি থাকি কালনিলাক্স। হ্যাকিং কি এবং হ্যাকার কারা তা সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারলাম। হ্যাকার হতে গেলে যেমন হ্যাকিং জানতে হবে, তেমন হ্যাকিং জানতে গেলে প্রোগ্রামার হতে হবে। কারণ প্রোগ্রামার না হয়ে হ্যাকার হতে গেলে দিন শেষে শুধু স্ক্রিপ্ট কিডি হয়ে থাকতে হবে। কিভাবে নিজেকে হ্যাকিং থেকে মুক্ত রাখতে পারবো সেই টিপসগুলো সম্পর্কে জানলাম। হ্যাকিং বলতে শুধু এখানে শেষ নয়, প্রায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যের মধ্যে আরও অনেক কিছু আছে যা এই মুহূর্তে বোঝানো সম্ভব নয়। আশা করি তুমি এবার সব বুঝতে পেরেছো। হ্যাঁ ভাই, সব বুঝলাম। তবে আমার মনে একটা প্রশ্ন রয়ে গেছে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে বিভিন্ন ডিভাইস এবং টেক পণ্য উন্নত হয়েছে। এর সাথে সাথে আমরা প্রযুক্তি পণ্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় আমাদের জীবনের সাথে ঘটে যাচ্ছে অনেক ঘটনা। আপনার তথ্য অনুযায়ী আমরা সোশ্যাল মিডিয়া থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এখন টাকার কাছে বিক্রি হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া এখন বড় বড় রাজনীতিদের কথা মতো চলে। 1972 সালে ভাষা আন্দোলনের ইতিহাস ঘাটলে বোঝা যায়। জীবন থেমে যায়। জীবন আরো কিছু বলার আগে নিলয় আবার বলে উঠল, কিন্তু আমি এটা বুঝলাম না, সরকারি দলের বিভিন্ন পর্যায়ে থাকা লোকগুলো এদের মারার নির্দেশ দিয়েছে, আবার ওরা এটাকে ইস্যু করে কেন তাদের রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করবে? নিলয়ের কথাই জীবন কিছু বলতে গেলে পিছন থেকে রাজ বলে ওঠে, মিছিল চলাকালে বিভিন্ন দলের বড় বড় রাজনৈতিক নেতারা সেখানে উপস্থিত না থাকলেও পরে সেখানে গিয়ে পাবলিক সেন্টিমেন্ট তৈরি করে এটাকে রাজনৈতিক হিসাবে ব্যবহার করবে। কারণ তারা জানে পাবলিক প্লেসে গিয়ে কিভাবে নিজেকে পাবলিকের সামনে ভালো এবং বড় রাজনৈতিক নেতা হিসাবে উপস্থাপনা করতে হয়। এখন আর রাজনীতি নাই, এখানে আছে শুধু কে কাকে নিচে নামিয়ে নিচে বড় হবে। আগের মতো এখন আর সেই রাজনীতি নাই, এখন আছে শুধু কে কত টাকার মালিক হতে পারে। রাজনীতি এখন এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে মৃত্যু লাশের উপর দাঁড়িয়ে রাজনৈতিক বক্তব্য দিতেও তাদের বিবেকে বাধে না। রাজ থেমে যায়। সিগারেটে লম্বা টান দিতেই নিলয় আবার বলে ওঠে, তার মানে আমজাদ সাহেব আর নাজিম সাহেব এরা দুইজন একে অপরের শত্রু নয়? তাহলে ওরা দুজন কেন বিভিন্ন মঞ্চে গিয়ে একে একজনের বিরুদ্ধে কথা বলে? নিলয়ের কথা শুনে রাজ মুচকি হাসলো। জ্বলন্ত সিগারেটের আগুনের অগ্নিশিখা যেন এক ভয়ঙ্কর রূপ নিচ্ছে। সিগারেটের কড়া স্মেল শত্রুপক্ষের সংঘর্ষের সৃষ্টির কারণ হতে চলেছে। নিলয় জীবনকে কিছু একটা ইশারা করে সেখান থেকে চলে যায়। সাথে সাথে জীবন ল্যাপটপ বের করে কাজ শুরু করে দেয়। রাজ বাহিকে উঠতে যাবে, ঠিক সেই মুহূর্তে রাজের ফোনে একটা কল আসে। রাজ ফোনের স্ক্রিনে তাকিয়ে একবার মুচকি হাসি দিয়ে ফোন রিসিভ করে বলে উঠল, হ্যালো মিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, হঠাৎ আমাকে আপনার মনে পড়ার কারণটা কি জানতে পারি? বাপ, এমন করে বলিস না, আশেপাশে অনেক লোকজন আছে। আচ্ছা বলো, কি করতে হবে? তোর কাজ কতদূর এগুলি? আমি জানি তোকে এই কথা জিজ্ঞেস করলে আমি উত্তর পাবো না। যাই হোক, তুই সাবধানে থাকিস। আমজাদ সাহেব তোর পিছনে লোক লাগিয়ে দিয়েছে তোকে মারার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে রাজ জোরে জোরে হাসতে থাকে। রাজের হাসি দেখে স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলে উঠল, দেখ বাপ, শত্রু পক্ষে কখনো দুর্বল ভাবতে নেই। তুমি কি মনে করেছো আমি? তার মানে তুই? হ্যাঁ, তুমি যেটা ভাবছো ঠিক তাই। এরপর রাজ ফোন কেটে দেয়। বাইক নিয়ে বাসার দিকে যেতে থাকে। বাসায় গিয়ে নিজের রুমে ঢুকতে দেখে রুহি ছোট্ট একটা ব্যাগ খুলে কি দেখছে আর কান্না করছে। রুহি রাজের ব্যাগ থেকে আরও একটা কালো শার্ট ওঠাতে দেখে ছোট্ট একটা পিস্তল। পিস্তলটা দেখে যতটা না শক খেয়েছে তার চেয়ে বেশি শক খেয়েছে সেই ঘড়িটা দেখে, যে ঘড়িতে লুকিয়ে আছে হাজারো স্মৃতি। ঘড়িটা হাতে নিয়ে বেশ কিছু সময় তাকিয়ে থাকে আর চোখের জল ফেলছে। রাজ এত কিছু দেখো না দেখার ভান করলো। রাজ রুম থেকে বের হতে যাবে, ঠিক সেই মুহূর্তে রাজের ফোনে কল আসে। তখন রুহি তাড়াহুড়ো করে চোখের পানি মুছিয়ে ঘুরে দাঁড়ায়। রাজের কাছে এসে রুহি রাজের চোখের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগলো, কে তুমি? কি তোমার পরিচয়? রাজ কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। রুহি আবার চিৎকার করে বলতে লাগলো, কি হলো? কথা বলছো না কেন? এরপরও রাজ কিছু বলছে না, পাথরের মতো দাঁড়িয়ে আছে। রুহি রাজের পায়ের কাছে বসে কান্না করতে করতে আবার বলতে লাগলো, কেন তুমি আমাকে বলনি? তুমি আমার সেই হৃদয় যাকে নিয়ে আমি কত শত স্বপ্ন দেখেছি, যাকে নিয়ে আমি আমার বুকের ভিতরে ভালোবাসার তাজমহল করে রেখেছি। রুহি কান্না করতে থাকে। কয়েক মিনিট পর রাজ রুহির হাত ধরে উঠিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে বলতে লাগলো, একটা সুন্দরমন অন্ধকারে আলোর মতো, যার মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদা সম্পন্ন রাখা যায়। কল্পনা শক্তি হলো
আত্মার দৃষ্টিশক্তি। মন হলো সবচাইতে বড় তর্কশাস্ত্রবিদ। একটি মহৎ অন্তর পৃথিবীর সমস্ত মাথার চেয়ে ভালো। আমি আমার মন দ্বারা তোমাকে বোঝাতে চেয়েছি, কিন্তু তুমি কখনো বুঝতে চাওনি। প্রথম দিন আমি তোমার ফেভারিট গানটাই গিয়েছিলাম। অন্তত তুমি হয়তো আমাকে বুঝবে, কিন্তু তুমি সেটাও বোঝোনি। মনের ওপর কারো হাত নেই, মনের উপর জোর খাটানোর চেষ্টা করা বৃথা, যার কারণে আমি আর কিছু বলিনি তোমাকে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, মন দিয়ে মন বোঝা যায়। গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে। রোজ স্কুল ছুটির পর কদম গাছের নিচে গিয়ে বসা, প্রায় সময় তুমি বায়না ধরতে কদম ফুল নেবে বলে। রুহি রাজের হাত ধরে দাঁড়িয়ে আছে, ঠিক এমন করে কদম গাছের নিচে রাজের কাছে বায়না ধরত। বর্ষাকালে প্রাকৃতিক শোভা বাড়িয়ে তোলা কদম ফুল, এই ফুলের সুগন্ধ মনে প্রাণে আনন্দের সুবাস ছড়ায়। বর্ষায় ফুলেদের রানী বলা হয় কদমকে। সবুজ পাতার মাঝে হলুদ রঙের কদম ফুল সৃষ্টিকর্তার এক অপরূপ উপহার। পুষ্প প্রেমীদের চোখ ধাঁধানোর জন্য বর্ষার কদমই যথেষ্ট। কদম ফুল বন্ধুদের মতো জীবন সুঘ্রাণ নিয়ে আসে। বর্ষাকালে ফুলের রানী কদম ফুল, সৃষ্টিকর্তার অপরূপ ফুল। কদম ফুলের মতো তাদের জীবন ভরে উঠুক সমৃদ্ধি ও সমৃদ্ধ অনুভূতি। জীবনে কদম ফুলের মতো সুন্দর হতে হলে দুঃখ ভুলে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে। রুহি রাজকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রাজের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। বেশ কয়েক মিনিট পর রাজ রুহির ঘাড়ে ছোট্ট একটা কিস দিয়ে বলতে লাগলো, হিজল ফুলের মাদকতায় তুমি কাঠ গোলাপের স্নিগ্ধ তামাখা প্রেমী। রাতের বেলায় হানসা হেনার সুভাষ চুই বেলির সৌরভ মাখা আবাস। বাদলা দিনে কদম এনে চলবো 10 কদম অভিমানে, নিজের সাথে পলাশ বনের রোদন। ডুব সাঁতারে আনবো তুলে সাপলা শালুক। যত নাম না জানা পাহাড়ি ফুলে তোমায় দেখার ব্রত। কাঠ গোলাপের সাদার মায়ায় আমরা যাব ভেসে। স্বপ্নের সব উড়াল দেবে নীলকমলের দেশে। কৃষ্ণচূড়ার থরে থরে সাজাবো স্মৃতির থালি। শেষ বিদায়ে সন্ধ্যা তারায় সাজিয়ে পুষ্প ডালি। পুষ্পরাত সাজাবো সখী, হব তোমার কৃষ্ণ। সপ্ত রঙের পদ্মপানে হৃদয় হবে উষ্ণ। প্রেমের অঞ্জলি যত লুটাবো চরণে, পুষ্পবৃষ্টি ঝরাবো দেখো তোমায় বরণে। রাজের এত সুন্দর কথা শুনে রুহি আনন্দে একটা হাসি দেয়। এই হাসি যেন রাতের মেঘলা আকাশে এক ফালি চাঁদের দেখা। রুহি রাজকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে থাকে, কুঞ্জবনে প্রতীক্ষাতে কাটবে যখন প্রভু, মুখের পানে চেয়ে মনের ভাব হবে না ঠাউর। পুষ্প সাজে মান ভাঙাবে আমার স্বপ্নের পুরুষ। রাজ কিছু বলতে যাবে, তখন রাজের ফোন বেজে ওঠে। ফোনটা হাতে রিসিভ করে আর বলে, কি খবর জীবন? ভাই, খবর ভালো না। ওরা রাষ্ট্রপতিকে গুলি করেছে। পুলিশ গার্ড দিয়ে তাকে হসপিটালে নিয়ে গেছে। ও সিট। এরপর সাথে সাথে কল কেটে দেয়। এরপর রাজ নিজের ফেভারিট পিস্তলটা নিয়ে বের হয়। রুহি রাজকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাজ কিছু না শুনেই বের হয়। বাইকে উঠতে উঠতে জীবনকে কল দিয়ে রাজ বলে, জীবন, তুমি লাইনে থাকবে, সব ইনফরমেশন আমাকে দিতে থাকো। ওদের কাউকে আমি বাঁচতে দেব না। বিশ্বাস নিয়ে খেলার শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা গল্পে শুনেছে। এবার দেখবে ভয়াবহতার চিত্র চোখের সামনে। রাজ গাড়ির উপর বসে কথাগুলো জীবনকে বলল। ফোনের ওপাশ থেকে জীবন শুধু হ্যাঁ বলল। বেশ কয়েক মিনিট অপেক্ষা করার পর রাজের ফোনে একটা মেসেজ আসে, সাথে সমস্ত ডকুমেন্ট রাজকে দেয়। রাজ সেগুলো দেখে তো মাথা গরম হয়ে যায়। যাকে আপন ভাইয়ের মতো করে এতদিন বিশ্বাস করে আসছে, আর সেই কিনা রাজের সাথে মাইন্ড গেম খেলেছে। রাজ কয়েক মিনিট চুপ থেকে এক পৈশাচিক হাসি দিতে শুরু করে। হাসতে হাসতে রাজ বলতে লাগলো, নিজের আত্মীয় স্বজনের ভালোবাসা পাওয়ার উপর নির্ভর করে টাকা দেখে। আর তুই তো আমার রক্তের কেউ না। তোর নেশা তো থাকবে রাফিয়ান দ্য গ্রেট শহরের উপর। আমার রাজ্যে আমি রাফিয়ান দ্য গ্রেট। শহরটা যেমন আমার, শহরের মানুষগুলোও আমার। রাফিয়ান শহরের নিকৃষ্ট দৃষ্টপথ বদলে গেছে কাছের মানুষের নিকৃষ্ট মাইন্ড গেমে। রাজ থেমে যায়, মাঝে মাঝে থমকে যায় বাতাসের গতিবেগ। রয়েছে সিগারেটের বিষাক্ত ধোঁয়া। ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসির সাথে ভয়ঙ্কর চোখের চাহনি। তাই তো রাজ সবসময় বলতো, বিশ্বাসঘাতকতার মুখোমুখি হওয়ার জন্য প্রথমে বিশ্বাস রাখতে হয়। তাহলে কেন এই রাফিয়ান শহর নিয়ে মহাপরিকল্পনার নিকৃষ্ট খেলা? কিছু সময় পর রাজ বাইক নিয়ে চলে যায়। অন্যদিকে বাসে ফিরতে রুহি রাজের সামনে এসে বলে, তুমি কে? কি তোমার পরিচয়?
আল্লাহ কোন আত্মাকে তার ভার বহন করার অতিরিক্ত বোঝা দেন না তা জানেন আপনি? আমি তোমার কথা বুঝি না। সোজাসুজি বলো তুমি, নাকি সোজা কথা বলতে জানো না? কোনটা? জন্মের সময় তোমার মুখে মধু দেয়নি? তোমার কথা সবসময় তেতো কেন? সময়টা যখন ছিল আপনার। কথাটা বলে রাজ হাসিতে ব্যাগ থেকে ছোট্ট একটা পুতুল বের করে রুহির হাতে ধরিয়ে দিয়ে হাসতে হাসতে নিজের রুমে চলে যায়। রুহি পুতুলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনের অজান্তে চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রুহি অনেক সময় ধরে ভাবতে থাকে, মনে মনে বলতে লাগলো, তাহলে কি এটাই আমার? না না, তা কি করে হয়? ছোটবেলায় সে তার নিজের মাকে খুন করে, এরপর পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। শুনেছি জেল হাজতে তার মৃত্যু হয়েছে। তাহলে সে কি করে এখানে আসবে? আর আর কেনই বা আমার বাবা তাকে এখানে আশ্রয় দেবে? ধুর, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। রুহি কথাগুলো বলে সোফায় বসে পড়ে। অন্যদিকে নিলয় রাজকে ফোন করে বলতে লাগলো, ভাই তুমি কখন আসবে এখানে? আমরা তোমার কথা মতো সব ঠিকঠাক করে রাখছি। নিলয়, একটা কথা কি তোর মনে আছে? ধনীদের মধ্যে সবচেয়ে ধনী সেই যে লোভীর বন্দী নয়। তাহলে ওরা কেন রাফিয়ান শহরের নেশায় পড়লো? ভাই, কুকুরগুলো সবসময় সুন্দর করে ডাকতেও জানে না। কুকুরের ডাক সবসময় সুন্দর না হলেও মাঝে মাঝে অসম্ভব সুন্দর হয়। তোমার শহরে মাইন্ড গেম আর মৃত্যুর কাছ থেকে দেখা। তোর মাথায় অনেক বুদ্ধি আছে তাই। কেন ভাই, হঠাৎ এমন কথা? তেমন কিছু না। সবাই তো আর ভালোবাসার মাইন্ড গেম খেলতে পারে না। তবে সবাই জানে শত্রু কখনো দূরের হয় না। নীরবতায় ষড়যন্ত্র শব্দের চেয়ে জোরে কথা বলে। গোটা বিশ্ব সাহসীদের বিরুদ্ধে অবিরাম ষড়যন্ত্রে লিপ্ত। তোমার কথা মানে বুঝলাম না ভাই। রাজ কিছু না বলে কল কেটে দেয়। ওপাশ থেকে নিলয় জোরে শব্দ করে হাসতে থাকে। হাসতে হাসতে নিলয় বলে উঠল, জীবনের সবথেকে বড় এবং সবচেয়ে ইতিবাচক পরিবর্তন কিছু সৎ লোকের ক্ষুদ্র ষড়যন্ত্র দ্বারা পরিচালিত। আমি ক্ষুদ্র এবং সৎ মানুষ। আমি সর্বদা আপনার পাশে ছিলাম, আছি এবং থাকব। নিলয় থেমে যায়। সেই কাঙ্ক্ষিত রাজ্যের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কাজের নেশায় পড়ে আছে অন্ধকার গলির মুখে। সবাই যেমন অন্ধকারের দিকে যেতে ভয় পায়, কেউ কেউ আবার সেই অন্ধকারকেই আপন করে নেয়। রাফিয়ান শহরের গেট আর ভালোবাসার অনুভূতি সবকিছু যেন একসাথে বাসা বেঁধেছে মনে কোণে। হঠাৎ নিলয়ের ফোনে আবার একটা কল আসে। নাম্বারটা দেখে নিলয় বেশ কয়েক সেকেন্ড মুচকি হাসল। হাসি থামিয়ে নিলয় বলে উঠল, জি স্যার। তোমার কাজ কত দূর নিলয়? ষড়যন্ত্রকারীরা নীরবে কাজ করতে পছন্দ করে। তাদের নীরবতাই আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আমি আপনাকে বলছি, সুযোগ বুঝে কাজ করব। আপনি বারবার আমাকে কল দিতে থাকলে ধরা পড়ে যাব। না থাকবেন আপনি, না থাকবো আমি। রাফিয়ান শহরের 50% ভাগাভাগি। হা হা হা, তুমি তো বেশ মজায় মজায় কথা বলতে পারো। এই জন্যই তোমাকে আমার পছন্দ হয়। তুমি আমার কাজ করে দেবে, আমি ফিরিয়ে দেব তোমার ভালোবাসা। তুমি নিশ্চয়ই চাইবে না রাজ্য, চাইবে ভালোবাসা। এক্স্যাক্টলি, আপনি অনেক সুন্দর করে কথা বলেন, তবে আপনার কথা বলার ধরনটা একটু ভিন্ন। কুরআনুল কারিমে আছে, আল্লাহর অনুগত্য ছাড়া আর কারোর মধ্যে কোনো সম্পর্ক নেই। দুঃখ একটা উপহার, এর মধ্যে লুকিয়ে আছে করুণা। আমি করুণা পেয়ে নয়, করুণা দিতে শিখেছি। আপনার চায় রাজ্য আর আমার চায় ভালোবাসা। আল্লাহ হাফেজ, আবার কথা হবে। নিলয় কল কেটে চড়ে হাসতে থাকে। এই হাসির রহস্য একমাত্র নিলয় জানে। হাসতে হাসতে আবার বলতে শুরু করলো, আমার ভালোবাসা রাজ্য নয়, যাকে বলে রাজ্য সহ রাজকন্যা। ভালোবাসা চিরন্তন সত্য। মাঝে মাঝে মিথ্যা ভালোবাসার শহরে সত্য ভালোবাসা হারিয়ে যায়। আমি হারাতে দিব না। নিলে কখনো হারাতে শিখেনি। আসলে এই ভালোবাসার শহরে সত্য ভালোবাসা খুঁজে পাওয়া অনেক কঠিন। সূরা আল ইমরান 3139। সুতরাং হৃদয় হারাবেন না এবং হতাশ হবেন না, কারণ আপনি যদি বিশ্বাসী সত্য হন তবে আপনি শ্রেষ্ঠ হবেন। ভালোবাসার প্রতি থাকতে হয় একে অপরের প্রতি বিশ্বাস। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে করতে একদিন নিজেরাই নিজেদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলে। আজও কি তাই হতে চলেছে? তাহলে কেন এই মিথ্যা ষড়যন্ত্র? রাফিয়ান রাজ্যের নেশায়। এদিকে রাজ নিজের ব্যাগ খুলে কিছু করছে। সেই মুহূর্তে রুহি হাজির হয়। রাজ রুহিকে দেখে তড়িঘড়ি করে ব্যাগ উঠিয়ে রাখে। রাজ কিছু বলার আগে রুহি বলে ওঠে, কেন আমাদের ভালোবাসার শহরে নতুন রূপে তোমার আবির্ভাব হলো? জানি না। তাহলে ভালোবাসা মিথ্যে প্রমাণ করে দাও। সম্ভব নয়। তাহলে কেন এলে না সুন্দরভাবে? কেন তুমি তোমার মাকে নিজের হাতে খুন করলে? কি করেছিল সে? রাজ চুপ করে দাঁড়িয়ে আছে। হয়তো এই প্রশ্নের উত্তর তার জানা নাই। রুহি আবার চিৎকার দিয়ে বলতে গেলে রাজ রুহিকে থাপ্পড় দিয়ে বলে উঠল, এই পৃথিবীতে সব নারী মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চায়। সব নারী চায়
তার সন্তানের মুখে মা ডাক শুনতে, কিন্তু তা ছিল আমার বেলায় ভিন্ন। এইটুকু বলে রাজ থেমে যায়। চোখের কোণে জমে আছে পানি, হয়তো চোখ বেয়ে গড়িয়ে পড়বে। আমি ভেবেছিলাম তুমি আর আসবে না এই শহরে ভালোবাসার খোঁজে। তুমি ঠিকই এলে রাফিয়ান, শহর নিয়ে রক্তের খেলা খেলতে। জানি না এই রক্তের খেলা শেষ কোথায়। শত্রু খেলার শেষ হয়তো রক্তের বন্যায় মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। কঠিন বাস্তবতার মুখোমুখি। এখান থেকে আমি ফিরবো কি তা জানি না। যদি ফিরে আসি তাহলে দেখা হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। রাজ বের হতে রুহি রাজের সামনে দাঁড়ায়। রুহির চোখে পানি টলমল করছে। কত শত সাধনার পর যদিও প্রিয় মানুষটির দেখা মেলে, তাও সে আবার দূরে সরে যাবে। রুহি কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, এতটা কাছে থেকেও কেন তোমার পরিচয় দিলে না বলো? শৈশবের কথা মনে হলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। রাতের আধারে চার দেওয়ালের মাঝে প্রতি রাতে চোখের পানি ফেলেছি। রুহির চোখের পানি দেখে রাজের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তবু রাজ মুখে হাসি নিয়ে বলে উঠল, ভালোবাসার মায়ায় পড়ে মনের মধ্যে জমে থাকা প্রতিহিংসার আগুন নিভছে না। আচ্ছা, তুমি আমার জন্য কি করতে পারবে? আমি তোমার জন্য সব পারবো, সব। পারবে আপনজনকে হারাতে? রাজের কথা শুনে রুহি দুপা পিছিয়ে যায়। দেওয়ালে হেলান দিয়ে কাপা কাপা গলায় বলল, মানে কি বলতে চাইছো তুমি? রুহির এমন কথায় রাজ হাসতে থাকে। হাসতে হাসতে আবার বলে উঠল, যারা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তাদেরকে বিশ্বাস করার ভুলের জন্য নিজেকে ক্ষমা করবে তুমি? সবচেয়ে দুঃখের বিষয় কি জানো? বিশ্বাসঘাতকতা কখনো শত্রুদের কাছ থেকে আসে না। ওরা নতুন করে জন্ম নেয় না। ওরা সবসময় তোমার আমার চারপাশ থেকে আসে। ওরা ভুলে যায় ভালোবাসার মায়া, ভুলে যায় কঠিন সময়ে কে তার পাশে ছিল। আজ তুমি যাকে আপন ভাববে, কাল সে তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। রুহি কি বলবে? উত্তর খুঁজে পাচ্ছে না। রাজ রুহিকে এক ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে বের হয়ে আসে। খাটের উপর শুয়ে শুয়ে রুহি কান্না করছে। নিচে এসে একটা চিঠি লিখে বাসা থেকে বের হয়ে আসে। অন্যদিকে নাজিম সাহেব একা বলতে শুরু করে, রাফিয়ান রাজ্যের বিচূর্ণ রাজ্য থেকেই সবাই পাওয়ার নেশায় মত্ত। কেবল আমিই বোকা রয়ে গেলাম। আমার না আছে শক্তিশালী সেনাপতি, আর না আছে রাজ্য চালানোর বিচক্ষণ দক্ষতা। তাই তো আমি শহর ছেড়ে পড়ে রইলাম অন্ধকার ছোট্ট গলিতে। বিচূর্ণ রাজ্যের মানুষগুলো বড্ড কঠিন হয়ে পড়েছে রাজত্ব পাওয়ার লক্ষ্যে। তাহলে আমি কেন পড়ে থাকবো নাটকের শেষ অংশে? নাজিম সাহেব ছোট থেকে লেখাপড়ায় মনোযোগী না থাকলেও বেশ বুদ্ধিমান। নাজিম সাহেব সিগারেট জ্বালিয়ে 2 টান দিতেই ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আমজাদ সাহেবের সেক্রেটারি বলে ওঠে, স্যার, আমজাদ স্যারকে কারা জানি খুন করে বাসার ছাদে ফেলে রেখে গেছে। কি বলছো? কি করে হলো এসব? জানি না স্যার। ওকে, আমি এক্ষুনি আসছি। এরপর নাজিম সাহেব গাড়ি নিয়ে বের হয় আমজাদ সাহেবের বাসার উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখে রাজ আগে থেকেই উপস্থিত। রাজকে দেখে নাজিম সাহেব থেকে গেলেও রাজের পাশে গিয়ে দাঁড়ায়। নাজিম সাহেবের দিকে একটু ঝুঁকে পড়ে উঠল, জীবনে অন্তত একটি খারাপ বিশ্বাসঘাতকতা প্রত্যেকেই ভোগ করে। যখন এটি ঘটে তখন এটি অন্যের প্রতি আপনার আস্থা নষ্ট করে দেয়। কি বলতে চাইছো তুমি? বিবেকহীন পুরুষদের জন্য বিশ্বাসঘাতকতা সাধারণ ব্যাপার, তাই না নাজিম সাহেব? বিশ্বাসঘাতকতা পরিচালনা করা সহজ নয় এবং এটি মেনে নেওয়ার কোনো সঠিক উপায় নেই। আমাদের চারপাশে বন্ধুর ছদ্মবেশে কিছু বিশ্বাসঘাতক রয়েছে। আমি আপনাকে এটাই বোঝাতে চেয়েছি যাতে আপনি এবং আমরা সবাই সতর্ক থাকতে পারি। নাজিম সাহেব রাজের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। নাজিম সাহেবের হাসি দেখে রাজ আবার বলে ওঠে, সবচেয়ে সুন্দর হাসি গভীরতম রহস্য লুকিয়ে রাখে। সবচেয়ে সুন্দর চোখ সবচেয়ে বেশি কেঁদেছে এবং দয়ালু হৃদয় সবচেয়ে বেশি ব্যথা অনুভব করেছে। অন্ধকার সময় আমি সবসময় বিশ্বাস করেছি আশার আলো জ্বলবে। আমরা যাকে ভালোবাসি তার অনুপস্থিতিতে মৃত্যুর চেয়েও খারাপ, হোক সেটা আমি বা আপনি। আমি যেটা জানি তুমি হয়তো সেটা জানো না। সমুদ্রের সাথে আকাশের অনেক মিল থাকে। কেন জানো? সমুদ্রের গন্ধ নাও এবং আকাশকে অনুভব করো। অনুভব খুঁজে পাবে মৃত্যুর রহস্য। রাজ মুচকি হাসি দিয়ে কিছুটা দূরে গিয়ে বসে। এরপর আমজাদ সাহেবের দাফন সম্পূর্ণ করে রাজ গাড়িতে উঠতে যাবে। ঠিক সেই মুহূর্তে নাজিম সাহেব বলে, ষড়যন্ত্র তথ্যগুলি জটিলতার মুখে একটি অপ্রতিরোধ শ্রম সঞ্চয়কারী ডিভাইস, যার মধ্যে সঞ্চয় করা থাকে হাজারো ষড়যন্ত্র ও রহস্যের গুলি। তোমার মুখে রহস্যময় হাসির পিছনে বড় কারণ থাকবেই।
তার মানে আপনি মিন করছেন আমজাদ সাহেবের মৃত্যুর কারণ আমি? একেই বলে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তুমি আসলেই বুদ্ধিমান। রাজ জোরে জোরে হাসতে থাকে, হাসতে হাসতে বলে উঠল, মানুষ ষড়যন্ত্র করে হয়তো জিততে পারে, কিন্তু নিজেকে আজীবন পরাজিত ও অসহায় বোধ বলে প্রমাণ করে। আমরা যখন নিজের থেকে অন্য কাউকে বেশি বিশ্বাস করি, তখনই আমরা ষড়যন্ত্রের শিকার হই। যেটা আপনি শুরু করলেন, শেষ করব আমি। রাফিয়ান শহরের রক্তের খেলায় পাশে পড়ে থাকবে শিয়াল কুকুর। রাজ কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। নাজিম সাহেব কিছু বুঝতে না পারলেও কিছুটা আন্দাজ করতে পারছি ঝড়ের পূর্বাভাস। আকাশে কালো মেঘের আড়ালে লুকিয়ে আছে সূর্যটা। কালো মেঘ কেটে গেলে সূর্য উঁকি দেবে পৃথিবীর বুকে। নাজিম সাহেব পাশে চলে যায়। বাসে গিয়ে দেখে ড্রয়িং রুমে টেবিলের উপর ছোট্ট একটা সাদা চিরকুট। চিরকুটটা খুলে পড়তে লাগলো। ফিরে এসেছি রাফিয়ান শহরে। রাফিয়ানের শহরে একমাত্র রাফিয়ানকেই মানায়। ইয়েস, রাফিয়ান দ্য গ্রেট ইজ গ্রেট দ্য রাফিয়ান। নাজিম সাহেবের আর বুঝতে বাকি রইল না কি হতে চলেছে। নাজিম সাহেব সাথে সাথে তার লোককে ফোন করে, সবকিছু বলে। নাজিম সাহেবের কথা মতো ওরা রুহিকে উঠিয়ে নিয়ে যেতে লাগে। রুহি বাবা বাবা করে চিৎকার করতে থাকে। নাজিম সাহেব পিছন থেকে জোরে জোরে হাসতে থাকে। রুহিকে উঠিয়ে গাড়িতে নিয়ে যায়। সবার মনে প্রশ্ন, রুহি নাজিম সাহেবের মেয়ে হওয়া সত্ত্বেও কেন এমনটা করলো? তাহলে কি নাজিম সাহেব রাফিয়ান শহরের নেশায় নিজের মেয়েকেও মৃত্যুর মুখে ঠেলে দিল? এমন রাফিয়ান রাজ্য আর তৈরি না হোক। অন্যদিকে নিলয় রুহিকে দেখে হাসতে হাসতে বলে উঠল, আরে বাহ, না চাইতে রাজকন্যা হাজির। নিলয় সিগারেটের টান মেরে ফেলে দিয়ে আবার বলতে শুরু করলো, আমার মাথায় কাজ করে না রে। রাজকন্যা হাজির হলো, রাজা খবর নেই। তাহলে তো রাজা আমাকে হতে হবে, কিন্তু কোথায় যেন অপূর্ণ থেকে যাচ্ছে। না, তা কি করে হয়? রাজা রাজ্যে সবাই রাজা হওয়ার স্বপ্নটা থাকলেও মনে মনে সবাই রাজা হয়। নিলয় থেমে যায়। নিলয়ের পাশে মায়া এসে দাঁড়িয়ে বলতে শুরু করে, আপনার হয়তো চিনতে পারছেন না, মায়া আবার কোথা থেকে আসলো, তাই তো? আসুন বুঝিয়ে বলছি। নিলয়ের সাথে মায়ের পরিচয় হয় 1 বছর আগে। নিলয় মায়াকে নিয়ে ভালোবাসার মাইন্ড গেম খেলেছে। এটা মায়া বুঝতে পারে না। মায়া এবার বলে উঠল, আসলে আমার ভালোবাসাটা তোমার কাছে নিকৃষ্ট হয়ে গিয়েছে। তোমাকে পাওয়ার লক্ষ্যে আমি সুখের রাজ্য ছেড়ে তোমার কাছে এসেছি, কিন্তু তুমি আমার ভালোবাসাটাকে পুঁজি করে রাফিয়ান শহরের মাইন্ড গেমের বুলেট হিসেবে ব্যবহার করলে। আর মায়া থেমে যায়। নিলয় মায়ের সামনে এসে মায়াকে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, শালি, তুই ঠিক ধরেছিস। আমি তোকে নিয়ে রাফিয়ান শহরে মাইন্ড গেমের একটা বুলেট হিসেবে ব্যবহার করেছি। তবে তোর বুঝতে একটা ভুল আছে। আমি চাইলে তোকে সেখানে শেষ করে দিতে পারতাম। আমি তখন অনেক ভাবনা চিন্তা করে দেখলাম তোকে দিয়ে এই রাফিয়ান রাজ্যের শেষ মাইন্ড গেমটা চালাবো, কিন্তু নিলয় থেমে যায়। রাফিয়ান সিটির বিপক্ষে খেলতে গেলে ফার্স্ট বলে উইকেট পড়বে, এটা নিলয় আগে থেকেই জানতো। রুহি, মায়া সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় কিছু বলতে গেলে তার আগে রুহি বলে উঠল, নিলয় তুমি? হ্যাঁ, আমি নিলয়। তা আপনি কেমন আছেন মিস লিজা ওরফে রুহি? লিজা নামটা শুনে রুহির মুখটা কালো হয়ে যায়। এই নামটাই মনে করিয়ে দেয় অন্ধকার গলির কথা, মনে করিয়ে দেয় কিশোরী বয়সের শারীরিক নির্যাতনের কথা। লিজা নামটা এখন অতীত হয়ে গেছে, রুহি নামটাই বর্তমান। আপনার হয়তো ভাবছেন অন্ধকার গলি থেকে উঠে এসে নাজিম সাহেবের পাশে কি করে। নাজিম সাহেবের প্রথম স্ত্রী রওশন আরা বেগম, তারই মেয়ে হলো রুহি ওরফে লিজা। নাজিম সাহেব ছিলেন কালো বাজারি। হঠাৎ একদিন পুলিশের ধাওয়া খেয়ে লুকিয়ে বেড়ান। পাপের টাকার অর্থ সম্পদ সব পুলিশ সিজ করে নেয় এবং বাড়িঘর সব আগুন জ্বালিয়ে দেন। তখন রওশনারা বেগম ছোট মেয়েকে নিয়ে মহাসাগরে পড়ে যান। এরপর বাধ্য হয়ে রওশনারা বেগম পতিতা পলিতে যান মেয়ের মুখে এক মুঠো খাবার জোগান দিতে। আমজাদ সাহেব ছিলেন রাজের দূর সম্পর্কের চাচা। রাজের বাবার অনেক অর্থ সম্পদ দেখে লোভ সামলাতে না পেরে রাজের বাবা হাসান মাহমুদকে মেরে ফেলেন, সাথে তার স্ত্রীকেও। রাজের বয়স তখন কতই বা হবে, 6 বা 7 বছর। রাজের বাবার বাসায় কাজ করত এক খালা। এমন পরিস্থিতি দেখে কাজের খালা রাজকে নিয়ে শহর ছেড়ে চলে যান। খালা মানুষের বাসায় কাজ করে রাজকে লেখাপড়া করাতো আর রাজকে গল্প শোনাতো। রাজ তখন ও বুঝেনি এই গল্পের পিছনে লুকিয়ে আছে সত্যের সন্ধান। হঠাৎ একদিন সেই খালা অসুস্থ হয়ে পড়ে। তখন রাজের খুব চিন্তা হচ্ছিল, খালার যদি কিছু হয় তাহলে আপন বলতে আর কেউ থাকবে না এই পৃথিবীতে। রাজ কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তোমার কিছু হবে না খালা, আমি তোমায় ভালো চিকিৎসা করাবো, তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। না রে বাজান, আমি আর ভালো হমু না। আমি মরে যাওয়ার আগে তোরে একখান সত্যি কথা কমু। বাজান, তুই আমারে কথা দে, তুই প্রতিশোধ নিবি তোর বাবা মায়ের হত্যার।
কি বলো খালা? আমার বাবা মা মানে আমি তো জানি তুমি আমাকে রাস্তা থেকে কুড়াই নিয়ে আসছো। না রে বাজান, তোর বাবার মেলা টাকা পয়সা ছিল। তোর বাবার দুঃসম্পর্কে চাচাতো ভাই তোর বাবা মারে মাইরা সব সম্পত্তি নিজের নামে কইরা নিছে। আমি কয়দিন আগে শুনছি হেই নাকি মেলা বড় মাফিয়া হইয়া গেছে। আবার শুনছি হেই ইলেকশন কইরা মেলা বড় নেতা হইয়া গেছে। ওই যদি রাফিয়ান শহর বানায়, তুই রাফিয়ান দা গ্রেট শহর বানাবি। তবু রাফিয়ান দা গ্রেট শহরের সবাই তোরে জানবো। তুই রাফিয়ান রাজ্যের রাজা। খালা শেষ কথাটা বলে রাজকে একা করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। রাজ খালার পা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কান্না করতে করতে বলে, খালা খালা ও খালা, কথা বলো না কেন? রাজ খালার পা জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর ডাকতে থাকে। খালা তো আর কথা বলবে না। খালা পৃথিবীর মায়া ত্যাগ করে পরপরে পাড়ি জমিয়েছে। খালার দাফন কাপন সম্পূর্ণ করে চলে আসে ঢাকায়। এরপর সে সুযোগ খুঁজতে থাকে আমজাদ সাহেবের কাছাকাছি যাওয়ার জন্য। অনেক চেষ্টার পর সেই কাঙ্ক্ষিত সময়ে চলে আসে। আমজাদ সাহেবের বেশ কিছু কাজ করে ধীরে ধীরে রাজ হয়ে ওঠে আমজাদ সাহেবের চোখের মণি। এরপর আমজাদ সাহেব রাজের সব কথা শুনতে থাকে। একদিন রাজ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছু মাস্তান রাজকে গুলি করে। ঠিক সেই মুহূর্তে রাজকে বাঁচাতে এসে একজন মহিলার মৃত্যু হয়। আন্টি, এটা কি করলেন আপনি? আমাকে বাঁচাতে গিয়ে আপনি আপনার জীবন দিয়ে দিলেন। আমি আপনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছি। না বাবা, আমার সময় ফুরিয়ে এসেছে বাবা। আমার কথা বাদ দাও। যদি কিছু করতে হয় তাহলে আমার একমাত্র মেয়ে রিজাকে অন্ধকার গলি থেকে বের করে মানুষের মতন মানুষ করো বাবা। কি বলছেন আন্টি? আপনার মেয়ে অন্ধকার গলিতে মানে? সে অনেক কথা বাবা, তুমি আমাকে কথা দাও। তুমি যে কোনো মূল্যেই আমার মেয়ে লিজাকে সেখান থেকে বের করে তার বাবার কাছে ফিরিয়ে দেবে। আরও একটা কথা, তুমি তার বাবাকে কখনো বলবে না নাজিম সাহেবের মেয়ে এই লিজা। দরকার হলে তুমি লিজার নাম পরিবর্তন করে তোমার ইচ্ছে মতন নাম দিয়ে সুন্দরভাবে মানুষের মতন মানুষ করবে। আমি কথা দিলাম আন্টি, যে কোনো কিছুর বিনিময়ে আমি লিজাকে নাজিম সাহেবের কাছে পৌঁছে দেব। আল্লাহ তুমি আমার মেয়েকে সহি সালামতে রেখো। কথাটা বলে রওশনারা বেগমের মৃত্যু হয়। এবার রাজ কি করবে বুঝতে পারছে না। এই লাশ রাজ দাফন করবে কি করে? কারণ এই সুশীল সমাজে পতিতাদের জানাজা পড়ানো হয় না। সবাই তো আর পতিতা হয়ে জন্ম নেয় না। এই সমাজ পতিতা বানায়। দিনের আলোয় যারা বেশ্যা, রাতের আধারে তারে সবচেয়ে সুন্দরী। বেশ্যা ঘরে রাত কাটাতে মান সম্মান ক্ষুণ্ণ হয় না। বেশ্যা মারা গেলে তার জানাজা দিতে গেলে মান সম্মান ক্ষুণ্ণ হয়ে যায়। এটাই আমার সুশীল সমাজ। এরপরও কোনো মতে জানাজা ছাড়াই দাফন করে বাসায় চলে আসে। পরদিন নিলয়কে সাথে করে সে নিষিদ্ধ পল্লীতে যায়। রাজ ঢাকা শহরে আসার পর একমাত্র নিলয় রাজের পাশে ছিল। নিলয়ের সাহায্য নিয়ে অনেক কষ্টে লিজার খবর পায়। লিজা দেখতে অনেকটা সুন্দরী ও আকর্ষণীয়। লিজার বয়স 12 থেকে 13 বছর হবে। রাজকে দেখে সে ভয় পেয়ে যায়। বড় বড় দাড়ি, মাথা ভর্তি বড় বড় চুল, চোখগুলো দেখতে যেন আগুনের লেলিহা। রাজ নিলয়ের দিকে তাকে মুচকি হাসিতে বলে উঠল, নিলয়, তুই কথা বল। এখানকার খালার সাথে যত টাকা লাগে দেব। লিজাকে এখান থেকে নিয়ে যাব। রাজের কথা শুনে এক খালা বলে উঠল, বাবু এই তুই যত টাকারই লোভ দেখাস না কেন, লিজা এখান থেকে যাবে না। এটা আমার এলাকা, এখানে আমি যা বলি তাই হয়। খালার কথা শুনে রাজ জোরে জোরে হাসতে থাকে। হাসতে হাসতে রাজ পিস্তলটা বের করে বলে উঠল, আমি রাজ মাহমুদ লিজাকে নিয়ে যাব। কারো বাপের সাধ্য থাকলে আটকাতে বল। রাজ মাহমুদ নামটা শুনে সবে পিছিয়ে যায়। এমনকি লিজাও দুপা পিছিয়ে যায়। রাজ ইশারা করলে নিলয় ব্যাগ থেকে 2 লক্ষ টাকা বের করে ওই মহিলার মুখের উপর ছুঁড়ে মারে। রাজ লিজার হাত ধরে নিয়ে চলে আসে। রাজ আমজাদ সাহেবের পাশে এসে আমজাদ সাহেবকে বলে, এর নাম রুহি। আজ থেকে ও নাজিম সাহেবের বাসায় তার মেয়ের পরিচয় থাকবে। ওকে কিভাবে সেখানে পাঠাবেন এটা আপনার বিষয়। আমজাদ সাহেব সিগারেটের টান দিয়ে বলে উঠল, ওকে, তুমি যেভাবে চাইবে ঠিক সেভাবেই হবে। আমজাদ সাহেবের কথা শুনে রাজ মুচকি হাসি দিয়ে বলে উঠল, আমি চাইব না আপনি চাইবেন। রাফিয়ান শহরের শত্রু খেলা নিকৃষ্ট হয়ে উঠবে। আমার ছায়াও আমার সাথে বেইমানি করতে শুরু করেছে। এখন আর কেউ নিজে মাইন্ড গেম খেলে না। সবাই এখন ভালোবাসার শহরের নিকৃষ্ট মাইন্ড গেমে খেলায় আকৃষ্ট। ভালোবাসা শব্দটা সবার কাছে বিশ্বাসযোগ্য। ভালোবাসার মাইন্ড গেমটা হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে আসে। রাফিয়ান শহরে সবাই একটা রাফিয়ান। নিজের রাজ্য টিকিয়ে রাখতে সবাই চাইবে
কেবল আমি একমাত্র ব্যক্তি। রাজ থেমে যায়, জোরে জোরে হাসতে থাকে। সবাই রাজের দিকে তাকিয়ে আছে, এমনকি রাফিয়ান শহরের বড় খেলোয়াড় আমজাদ সাহেবও। সবাই নিজেকে রাফিয়ান রাজ্যের রাজা ভাবলেও পড়ে আছে পুরো রাফিয়ান রাজ্যের নেশায়। এখানে আছে ক্লাস জগতের নিকৃষ্ট খেলা আর ভালোবাসার মাইন্ড গেম। নিলয় আমজাদ সাহেবের দিকে তাকিয়ে আছে, আর রাজ একবার নিলয়ের দিকে তাকিয়ে আবার আমজাদ সাহেবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে সিগারেট টানতে লাগলো। এরপর রাজ সেখান থেকে চলে আসে, সাথে নিলয় সহ। আমজাদ সাহেব নাজিম সাহেবকে ফোন করে নিজের বাসায় ডেকে নিয়ে বলে, নাজিম সাহেব, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। তবে এটা আমার কাছে সারপ্রাইজ হলেও আপনার কাছে কি হবে জানি না। আমি মনে করি আপনি খুশি হবেন। রুহি, এদিকে আসো তো। এরপর রুহি আমজাদ সাহেবের পাশে এসে মাথা নিচু করে দাঁড়ায়। নাজিম সাহেব রুহির দিকে তাকিয়ে আছে। রুহিকে দেখে নাজিম সাহেব বেশ শান্তি অনুভব করছে। বেশ কয়েক মিনিট পর আমজাদ সাহেব বলেন, নাজিম সাহেব, আপনি প্রায় সময়ই বলতেন আপনার বিশাল সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে সবকিছু থাকলেও একটু সুখের অভাব। আপনার সেই অভাব পূরণ করতে রুহিকে আপনার মেয়ে করে আপনার বাসায় পাঠানোর চিন্তা করছি। আমি মনে করি আপনি রুহিকে আপনার মেয়ের মতো করে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন। আমজাদ সাহেবের কথায় নাজিম সাহেব আমজাদ সাহেবের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই বুঝি চোখ বেয়ে জল গড়িয়ে পড়বে। নাজিম সাহেব সবসময় চাইতো তার একটা মেয়ে থাক। আজ সেই আশাটাও বুঝি পূর্ণ হতে চলেছে। নাজিম সাহেব কিছু না বলে আবেগে আমজাদ সাহেবকে জড়িয়ে ধরে। আমজাদ সাহেবের বেশ ভালো লাগে। এরপর নাজিম সাহেব রুহিকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে বলে উঠল, তুই আমার মা হয়ে থাকবি না বল? সেই ছোট্ট থেকে বাবা কি জিনিস রুহি বুঝতো না। আজ বাবার ভালোবাসা পেয়ে রুহি আনন্দে কান্না করে দেয়। আসলে এটাই বুঝি বাবা মেয়ের ভালোবাসা। প্রতিটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। কোনো বাবাই চায় না তার রাজকন্যাকে অন্যের বাড়ি পাঠাতে। তবুও সমাজের নিয়ম মেনে মেয়ের বিয়ে দিতে হয়। মেয়ে যেমন অন্যের বাড়ি চলে যায়, তখন মনে হয় বাবা মায়ের কলিজা কেটে নিয়ে যাচ্ছে। বাবা তো বাবাই, বাবা হোক ধনী কিংবা গরিব, তবুও প্রতিটা মেয়ে রাজকন্যা হয়েই থাকে। রুহি নাজিম সাহেবের দিকে তাকিয়ে বাবা বলে জড়িয়ে ধরে কান্না করছে। আমজাদ সাহেব মুচকি হাসতে লাগলো। এরপর নাজিম সাহেব রুহিকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। নাজিম সাহেব বের হয়ে গেলে আমজাদ সাহেব রাজকে ফোন করে বলে। রাজ কথাটা শেষ করে ফোন কেটে দেয়। রাজ ফোন পকেটে রেখে মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, রাফিয়ান রাজ্যে শেষ মাইন্ড গেম নিয়ে রাফিয়ান সংলাপে শেষ অধ্যায় থেকে মুছে যাবে শত্রু খেলা। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। রুহি ভালো ভার্সিটিতে লেখাপড়া করে। হঠাৎ একদিন আরিফের সাথে রাজের ঝামেলা হয়। আরিফ রাজের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলে, মিস্টার রাজ মাহমুদ, তুই আমার সাথে ঝামেলা করে এই শহরে টিকতে পারবি না। এই শহরের মাফিয়া যদি তোর কথাই চলে, তাহলে মনে রাখবি আরিফ মাহমুদের কথাই শহর চলে। আর তোর তৈরি রাফিয়ান শহরে তোর মৃত্যু হবে। শেষ হয়ে যাবে রাফিয়ান দ্য গ্রেট শহরের মাইন্ড গেম। আরিফ মাহমুদের কথা শুনে রাজ হাসতে থাকে। হাসতে হাসতে সিগারেট জ্বালিয়ে বলে উঠল, তুই ঠিক বলেছিস, কিন্তু একটু উল্টা। রাফিয়ান শহর যেমন আমার, ঠিক এই শহরটাও আমার। তোর বাবা এমপি হয়েছে, তাতে আমার একটা বা সোজাও করতে পারবি না। রাজের কথায় আরিফ আরো রেগে যায়। রাজ কিছু বুঝে ওঠার আগে আরিফের লোক পিছন থেকে টাস টাস করে দুইটা গুলি করে। রাজ পিছন ফিরে একবার দেখে শাকিল পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে জ্বলছে জ্বলন্ত সিগারেট। রাজ কিছু বলার আগে মাটিতে লুটিয়ে পড়ে। আরিফ রাজের কাছে এসে রাজকে একটা লাথি মেরে বলে, সালা মাদারবোর্ড, তুই না বলেছিলি এই শহর তোর? দেখ, তুই তোর শহরের মাটিতে মুখ থুবড়ে পড়ে আছিস। আরিফ সিগারেট টানতে লাগলো। পিছন থেকে শাকিল বলে উঠল, ভাই, আপনি শুধু একবার হুকুম দেন, ওই শালার লাশটাও কেউ খুঁজে পাবে না। এখানেই শেয়াল কুকুর দিয়ে খাইয়ে দেব, সাথে সাথে মুছে যাবে রাফিয়ান জগতের রাফিয়ান দা গ্রেট। আরে থাম থাম। আরিফ কথা শেষ না করতেই দুইটা গুলি এসে শাকিলের দুই পায়ে লাগে। শাকিল দুই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। আরিফ সামনে তাকিয়ে দেখে জয় দাঁড়িয়ে আছে পিস্তল হাতে করে। আরিফ জয়ের দিকে তাকিয়ে বলে উঠল, জয়, তুই এখানে কেন? জয় পিস্তলের দিকে তাকিয়ে মুচকে হাসি দেয়। আরিফের কথার উত্তর না দিয়ে একটা সিগারেট জ্বালিয়ে বলতে লাগলো, কি করব বল? তুই যেদিন আমার সামনে আমার ভাইকে মেরেছিলি, সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম তোকে আমি নিজ হাতে খুন করব। এরপর আমি নিলয়ের সাথে কথা বলি,
নিলয় আমাকে এখানে নিয়ে আসে। আমার মনের মধ্যে থাকা আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। এই আগুন সাময়িকভাবে নেভানোর জন্য দিনের পর দিন নিজেকে আঘাত করেছি। আমি তখনও জানতাম না কে এই রাফিয়ান শহরের রাফিয়ান দ্য গ্রেট। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে দেখা মেলে রাজ মাহমুদের সাথে। জয় থেমে যায়, আবার একটা সিগারেট জ্বালিয়ে টানতে লাগলো। জয় কিছু বলার আগেই আমজাদ সাহেব সেখানে হাজির হয়। আমজাদ সাহেবকে দেখে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে কয়েকজন লোক নেমে রাজকে উঠিয়ে নিয়ে যায়। জয় আরিফের বুকে পুরো ম্যাগাজিন খালি করে দেয়। 3 মাস ধরে রাজকে চিকিৎসা করায়, ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এরপর রাজ বিশেষ ট্রেনিং নিতে দেশের বাইরে চলে যায়। 4 বছর পর রাজ দেশে ফিরে আসে। রাজ আগের থেকে দেখতে অনেক সুন্দর হয়ে গেছে। নাজিম সাহেব আগে কখনো রাজকে দেখেনি। এরপর রাজ নাজিম সাহেবের বাসায় যায়। এরপর থেকে কি হয়েছিল ফার্স্ট পার্ট থেকে বলা হয়েছে। রুহি নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় রুহির কাছে এসে আবার বলতে শুরু করে, তুমি এখনো অনেক কিছু জানো না, সত্যিটা জানলে তুমি আরো অবাক হবে। মায়া, রুহি, এমনকি সেখানে সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় আবার বলতে লাগলো, তোমাকে দেখে আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ তোমার বাবা তোমাকে কি করে আমার হাতে তুলে দিল। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুহি আরো অবাক হয়েছে, কারণ রুহি জানে তার মা পতিতা পল্লীতে থাকতো। তাহলে আপন বাবা কিভাবে কি? রুহি নিলয়ের কাছে সে কান্নার নিশ্চিত কণ্ঠে বলে উঠল, নিলয়, মিথ্যে বলছো? আমার আপন বাবা মানে? আমি কিছুই বুঝতে পারছি না। আর আমার আপন বাবা আসবে কোথা থেকে? আমি বললে তুমি হয়তো বিশ্বাস করবে না। তোমার ভালোবাসা মানুষ মিস্টার রাজ মাহমুদ সবকিছু বলতে পারবে। কিন্তু নিলয় থেমে যায়। পিছন থেকে নাজিম সাহেব এক পৈশাচিক হাসি দেয়। হাসি থামিয়ে সিগারেট মুখে নিয়ে বলতে শুরু করলো, আমি ভুলেই গিয়েছিলাম রাফিয়ান শহরের শত্রু শত্রু খেলা থেকে কখন যে আপন মানুষকে কেড়ে নেই। সবার স্টাইলটা ভিন্ন হলেও সবার নেশা একটাই, রাফিয়ান শহরের রাফিয়ান দ্য গ্রেট হওয়ার নেশা। রাজ ঠিক বলতো, শত্রু কখনো শত্রুর কাছ থেকে আসে না, বন্ধু থেকে শত্রু হয়। নাজিম সাহেব থেমে যায়। রুহি নাজিম সাহেবের দিকে তাকিয়ে আছে। আপনজনের দেওয়া কষ্টের আঘাত হয়তো এখন চোখ বেয়ে পড়বে অশ্রু হয়ে। ক্ষমতার লোভে সবাই ভুলে গেছে নিজের স্থানটা কোথায়। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, নাজিম সাহেব, নিলয়, জীবন, রাফি, শুভ, এদের সবাইকে তাহলে কে পদ্মার আড়াল থেকে কন্ট্রোল করছে? নাকি এরা সবাই একই অপরের সাথে মিলে রাফিয়ান শহরের নেশায় আসক্ত হয়ে আছে? সবাই দাঁড়িয়ে আছে, রুহি, মায়া, নিলয়, নাজিম সাহেব, আর পাশে দাঁড়িয়ে আছে নিলয় কিছু মানুষ। নাজিম সাহেব নিলয়ের কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলে উঠল, বাহ, তুমি আসলে অনেক লেজেন্ড। তুমি প্রথমে রাজকে এই শহরে শেল্টার দিলে, রাফিয়ান শহর বানাতে সাহায্য করলে, আমজাদ সাহেবকে মারলে, আবার তুমি এই রাফিয়ান দ্য গ্রেট শহরের নেশায় মত্ত হয়ে ভুলে গেছ ভালোবাসার প্রতিদান। নাজিম সাহেব থামে। নিলয় নাজিম সাহেবের কথায় জোরে হাসতে শুরু করে। হাসতে হাসতে নিলয় সিগারেট জ্বালিয়ে পকেট থেকে পিস্তল বের করে নিলয়ের পিস্তলের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আপনি ঠিক ধরেছেন মিস্টার নাজিম। এখানে সবাই নিজের স্বার্থের জন্য আমাকে, আপনাকে, এমনকি সবাইকে রাফের শহরে বুলেট হিসেবে ব্যবহার করেছে। এমনকি আপনিও আপনার নিজের মেয়েকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন। নিলয়ের কথায় নাজিম সাহেব চুপ হয়ে যায়। হয়তো রাফিয়ান খেলার মাঠ অনেক ছোট, কিন্তু এই খেলার আকার ইঙ্গিত অনেক বড়। নাজিম সাহেব একবার রুহির দিকে তাকায়, আবার নিলয়ের দিকে তাকায়। রুহির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, আর নিলয় শয়তানি হাসি দিচ্ছে। নাজিম সাহেব কিছু বলার আগে নিলয় বলে উঠল, আমি ছোট থাকতে বড়রা বলতো, শিক্ষিত বন্ধুর চেয়ে অশিক্ষিত শত্রু অনেক ভালো। শিক্ষিত বন্ধুর সাথে চলতে হলে দরবার ভাবতে হয় সে এরপর কি করবে, কি করতে পারে। তবে অশিক্ষিত শত্রু কখনো এমন কিছু করবে না যাতে আমার জীবনের উপর মিথ্যে নামক শব্দ পর্যন্ত তার মাথায় না আসে। বলতে পারেন এখানে চলে নিকৃষ্ট ভালোবাসা মাইন্ড গেম। এই গেমের উল্টো দিকে থাকে বন্ধুকে নিশানা আর মানুষরূপী জানোয়ারগুলোর শেষ অধ্যায়। নিলয় কথাগুলো শেষ করে জোরে কাছে একটা ঘুষি মারে। দেখে বোঝা যাচ্ছে নিলয় বেশ রেগে আছে। মায়া রুহির কাঁধে হাত রেখে বলতে শুরু করে, আমি জানি তুমি ভুল মানুষকে ভালোবাসোনি। তোমার ভালোবাসা সত্যি হলে সে আসবেই। দেখবে রাফিয়ান শহরের শেহার কুকুরের হাত থেকে তোমাকে রক্ষা করবেই। মায়া কথা শেষ না করতেই একটা গুলি চলে। মায়ের সাথে সাথে রুহির পায়ের কাছে লুটিয়ে পড়ে যায়। নিলয় পিস্তলের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। গুলিটা বাম পাশের কানের একটু উপর দিয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে গেছে। রাস্তা থেকে একটু ভেতরে বেশ কয়েকটি গাছ আছে। ছোটখাটো একটা ছোট্ট বাগান বলেই চলে। বাগানে 3 পাশ ফাঁকা।
এক পাশ দিয়ে চিকন সরু রাস্তা একটা বড় জঙ্গলের দিকে চলে গেছে। গুলির শব্দটা বিকট হয় না, কারণ পিস্তলের মাথায় সাইলেন্সার লাগানো ছিল। মায়ের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে রুহির সামনে। রুহি 2 পা পিছিয়ে যায়। নিলয়ের পিছন দিকে তাকিয়ে দেখে রাজ হাজির। রাজকে দেখে রুহি দৌড়ে রাজকে জড়িয়ে ধরে। নিলয় নাজিম সাহেব রাজের দিকে তাকায়। রুহি কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, রাজ, তুমি কেন আমাকে এই শহরে নিয়ে আসলে? আমি আমার অন্ধকার শহরের নিকৃষ্ট মানুষগুলোর মধ্যে নিজেকে শেষ করে দিতাম, তবুও তো বাবা নামক শত্রুর সাথে দেখা হতো না। রুহির কথায় নাজিম সাহেব কিছুই বুঝতে পারে না। নাজিম সাহেব এখনো জানে না যে তার মেয়ে আছে এই রাফিয়ান শহরে। রুহি রাজের দিকে তাকিয়ে আছে। রাজ রুহির দিকে তাকিয়ে কপালে চুমু দিয়ে রাজ কিছু বলার আগে রুহি আবার বলে, সব নাটকের সংলাপ শেষে সবাই বাহবা দেয়, যাতে পরবর্তী নাটকের শেষ দৃশ্য দেখার আগ্রহটা সবার মনে জমাট বেঁধে থাকে। আমি সেই নাটকের শেষ অংশ শুধু। রুহি থেমে যায়। নিলয় রাজের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। নাজিম সাহেব কি বলবে বুঝতে পারছে না। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। রাজের 3 পাশে বেশ কয়েকজন পিস্তল হাতে নিয়ে রাজের দিকে তাক করে দাঁড়িয়ে আছে। নিলয় রুহিকে টানতে টানতে নিয়ে যায়। রুহি চিৎকার করছে। নিলয় রুহির দিকে প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে আছে। রুহি বারবার নিলয়ের কাছ থেকে ছোটার চেষ্টা করছে, কিন্তু নিলয়ের শক্ত হাত থেকে ছোটার বৃথা চেষ্টা করেই চলেছে। রুহির মুখের কাছে মুখ নিয়ে বলতে লাগে, নিলয়, তোমার শরীরে সেক্সি সেক্সি সুবাস আমাকে পাগল করে দেয়। আমি সবসময় তোমাকে নিয়ে ভাবি, ইস, তোমাকে আমার হৃদয় রাজ্যের রানী বানাতে পারতাম, কিন্তু আমার স্বপ্ন রয়ে গেল। তোমাকে আপন করে পাওয়ার লক্ষ্যে রাফিয়ান শহরে বড় মাইন্ড গেম খেলেছি, তবু তোমাকে পাওয়ার আশাটা পূরণ করার জন্য সবকিছু করেছি। আসলে আমি পাগল ছিলাম, এখন আর চালাক হয়ে গেছি এমনটাও না। আমি সপ্তাহে দেখি তোমার বডি ফিগার, ইস কি যে লাগতো দেখতে। তোমাকে পাওয়ার জন্য মায়াকে দিয়ে ভালোবাসা বুলেট নিক্ষেপ করলাম, তবুও কেন জানি মনে হলো আমি অনেক ভুল করেছি। কিন্তু কি করব বলো, তোমার মতো সুন্দরী আমার জীবনে দ্বিতীয় কাকে দেখিনি। তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই আমার মনে প্রাণে তোমাকে চেয়েছি। নিলয় থেমে যায়। সিগারেটের গন্ধে যেন রুহির অস্থিরতা হচ্ছে। নিলয়ের কাজকর্ম দেখতে থাকে রাজ। রাজ নিলয়ের সামনে এসে বলে উঠল, তোকে আমি বন্ধু ভাবতাম, আর তুই কি না? ভাই, তো আমি তোমাকে ভাবতাম, কিন্তু তুই কোথা থেকে এসে রাফেল শহরে মাইন্ড গেম খেলে চাচা আমজাদ সাহেবকে খুন করালি আমাকে দিয়ে। আমি তখন বুঝতে পারিনি যে শেল্টার দিয়ে তুই রাফিয়ান দ্য গ্রেট শহর তৈরি করলি। হঠাৎ করে কেন খুন করলি, এই রহস্য আমার মাথায় ঢুকে না। আমি দিনের পর দিন ভেবে যখন এই রহস্য উদ্ঘাটন পেলাম না, তখন আমি চলে যাই সেই ঝুপড়ি ঘরে। মনে আছে তো সেই ঘরের কথা? আমি সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করতে থাকি। অনেক খোঁজাখুঁজির পর আমি হতাশ হয়ে ফিরে আসবো। ঠিক সেই মুহূর্তে পায়ে ল্যাপটপের কেবল বেঁধে পড়ে যায়। এরপর সেটা ধরে ল্যাপটপ বের করি, কিন্তু তোর ল্যাপটপ অন করতে না পারলেও তোর লেখা একটা ডায়েরি পাই। সেখানে লেখা ছিল তোর জীবনের বৃত্তান্ত। নিলয় আবার থেমে যায়। সিগারেটের শেষ টান দিয়ে নাজিম সাহেবের কাছে গিয়ে বলে, মিস্টার নাজিম সাহেব, আপনি জানেন রুহি আপনার মেয়ে নয়। আমজাদ সাহেবের কথায় আপনি রুহিকে নিজের মেয়ের মতো করে সুশিক্ষায় শিক্ষিত করতে সাহায্য করেছেন। আপনি জানেন রুহি আপনার মেয়ে নয়, প্রকৃতপক্ষে রুহি আপনার মেয়ে, এটাই সত্য। নিলয়ের কথা শুনে নাজিম সাহেব থমকে ওঠে। নাজিম সাহেব বাকরুদ্ধ হয়ে গেছে এটা শুনে। নাজিম সাহেব একটা গাছের সাথে হেলান দিয়ে ধপ করে বসে পড়ে। বেশ কয়েক মিনিট পর উঠে রাজের কাছে গিয়ে শার্টের কলার ধরে জোরে জোরে চিল্লিয়ে বলতে শুরু করলো, বল, আমার স্ত্রী মেয়ে কোথায়? আমার স্ত্রীর মেয়েকে কোথায় রেখেছিস বল? নাজিম সাহেব রাজকে শার্টের কলার ধরে ঝাঁকাতে থাকে। নাজিম সাহেবের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। রাজ মুচকি হাসতে থাকে। হাসতে হাসতে রাজ বলে উঠল, মিস্টার নাজিম সাহেব, আমি জানতাম আপনি ঠিক একদিন না একদিন আমার সামনে এসে এই কথাটা বলবেন, কিন্তু আমি এই দিনের অপেক্ষা সবসময় করতাম। আপনি বেশ দক্ষ খেলোয়াড়। রাফিয়ান শহরে আপনি নিয়ন্ত্রণ করলেও আপনাকে নিয়ন্ত্রণ করত আমজাদ সাহেব। আপনি ভালো করেই জানেন আমি যেখানে চাই সেখানকার সব কিছু সুন্দরভাবে খোঁজ খবর নিয়ে সেখানে এন্ট্রি নেই। প্রথমে আমি ভাবলাম সোজা আপনার কাছে গিয়ে উঠব, কিন্তু পরক্ষণে আমি ভেবে দেখলাম আমি আপনার কাছে আপনার বাসায় গিয়ে উঠলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই আমি সর্বপ্রথম আমার লোক দিয়ে আমজাদ সাহেবের নতুন নতুন চমক দেখাই। আমজাদ সাহেব তাদের নাম পরিচয় জানতে চাইলে তারা বলতো নাম পরিচয় দিতে মানা। এরপর রাজ থেমে যায়। রুহি রাজের দিকে তাকিয়ে আছে। রাফিয়ান শহরের বন্ধু নামক শত্রু খেলার মহানায়ক মিস্টার নিলয় হাসতে থাকে। মুখে জ্বলন্ত সিগারেট, হাতে পিস্তল। সিগারেটের টান দিয়ে নিলয়
এক পা দুপা করে রাজের দিকে এগিয়ে যেতে থাকে। রুহি নিলয়ের দিকে এক হাত বাড়িয়ে জোরে চিৎকার দিয়ে বলে উঠল, নিলয় প্লিজ তুমি রাজকে মেরো না। আমি কথা দিচ্ছি, তুমি তুমি যা বলবে আমি তাই করব। তবুও তুমি আমার রাজকে ছেড়ে দাও। আর আর এখানে তো তোমার সবচেয়ে বড় শত্রু আমি। তুমি চেয়েছিলে আমি তোমার সাথে। রুহি আর কিছু বলতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। কান্না করতে করতে আবার রুহি দুইটা কথা বলে উঠল, প্লিজ নিলয় প্লিজ। রুহির কান্না ভেজা কণ্ঠ রাজের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। এ যেন নীলের বুকে আঘাত করে, 100 কিলোমিটার বেগে বয়ে চলা তীরের মতো। রুহির কথা আর নিলয় থেমে যাওয়া। নিলয়ের মনে ঝড় প্রবাহিত হচ্ছে। নিলয় মনে শান্ত করতে সিগারেটে আগুনে মনকে দগ্ধ করতে পকেট থেকে সিগারেট বের করে সিগারেট টানতে লাগলো। সিগারেটের গন্ধকে আরো গন্ধময় মুখরিত করতে বাতাসে সবার নাকে করা অয়নের ঘ্রাণে জায়গাটা আরো জ্বালাময় হয়ে ওঠে রুহির কাছে। অয়নের করা ঘ্রাণে সবাই পিছনে তাকিয়ে দেখে জীবন অয়ন খেতে খেতে এদিকে এসে বেশ কয়েক হাত দূরে গাছে হেলান দিয়ে বসে অয়ন খাচ্ছে আর গান গেয়ে ওঠে। এ কি খাওয়াইছো আমায়? ঘুরে আসমান জমিন ভাই, সবই উলট পালট রঙিন রঙিন। যেদিকে তাকাই আশেপাশে শুধু সুন্দরী এক পরী দেখতে পাই। ডাইনে বামে মুচকি আসে, ধরতে গেলে নাই। মায়াজালে হাসি চলে, দিওয়ানা বানাইছে। জীবন অয়নের বোতল হাতে নিয়ে আবার জোরে জোরে হাসতে থাকে আর রুহির দিকে এগিয়ে আসতে থাকে। রুহির কাছে এসে হাসতে হাসতে আবার বলে ওঠে, ওই সুন্দরী, তোমার চোখ লাল কিসে? ওয়েনের গন্ধে নাকি প্রেমিকের বিষে? জীবনের মাতাল অবস্থা আর কড়া ঘ্রাণে অসহ্য লাগছে। এ যেন শত্রু খেলার মধ্যে নতুন শত্রুতার জন্ম। জীবন রুহির কাছ থেকে সরে এসে আবার গাছের সাথে হেলান দিয়ে বসে। পকেট থেকে পিস্তল বের করে সামনে রেখে অয়নের বোতলের দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। সবাই জীবনের দিকে তাকিয়ে আছে। এক পাশে রুহি, অন্য পাশে নাজিম সাহেব, অপর দুই প্রান্তে রাজ ও জীবন। মাঝখানে নিলয় পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রাজ জীবনের দিকে তাকিয়ে বলে উঠল, মৃত্যুর দুয়ার থেকে উঠিয়ে এনে তোকে বানিয়েছিলাম সাইবার জগতের কিং। ব্রো, আমি সব ভুলে গেছি। তুমি ভুলে যাও না সেসব পুরনো কথা। তুমি মনে করেছিলে আমজাদ সাহেবের রাফিয়ান জগৎ তুমি এসে রাফিয়ান দ্য গ্রেট শহরে তৈরি করবে, কিন্তু জীবন থেমে যায়। অয়নের বোতল মুখে নিয়ে কয়েক ঢোক খেয়ে আবার বলতে শুরু করে, কোথায় যেন ছিলাম? ও মনে পড়েছে। কিন্তু তুমি বুঝতে পারোনি রাফিয়ান শহরকে রাফিয়ান দ্য গ্রেট শহরের মাইন্ড গেম সে একাই খেলছে। সে একাই খেলেছে কথাটা শুনে সবাই জীবনের দিকে তাকিয়ে আছে। জীবন কি এখনো নেশার ঘুরে আছে নাকি সে নেশার ঘুরে উল্টো পাল্টা বকছে? আবার জীবন বলতে শুরু করে, কি ব্রো, তোমাদের এখন ঠিক এটাই মনে হচ্ছে আমি নেশার ঘরে উল্টাপাল্টা কথা বলছি? নাজিম সাহেব, আমজাদ সাহেব, নিলয়, আমি এমনকি মিস্টার রাজ মাহমুদ তোমাকেও নিয়ে এসে রাফিয়ান শহরে মাইন্ড গেমের বুলেট হিসেবে ব্যবহার করে গেছে। আমরা সবাই নিজেকে গ্রেট শহরের মাস্টার মাইন্ড ভেবে আসছি। নিলয় যখন আমজাদ সাহেবের কপালে গুলি করে, আমজাদ সাহেব তখনও বেশ আগের মতোই বসা ছিল। পিস্তল গেছে, গুলি বেরিয়ে একটা মানুষের শরীরে লাগবে আর সেই মানুষটা চুপ করে বসে থাকবে। এটা কি করে হতে পারে? জীবন আর কিছু বলতে পারে না। কপালে গুলি লেগে জীবন সাথে সাথে কাত হয়ে পড়ে যায়। সবাই পিছনে তাকায়। অপরিচিত একজন লোক পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটার চোখ থেকে সানগ্লাস খুলে পকেটে রেখে বলতে শুরু করলো, মিস্টার রাজ মাহমুদ, তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে খুব ভালো করেই চিনি। তোমার বাবা হাসান মাহমুদ, তোমার মা রোকেয়া বেগম, তোমার মা ছিল আমার সৎ বোন। আমার বাবা মানে তোমার নানা দ্বিতীয় বিয়ে করে। আমার মায়ের বাবা ছিল অনেক গরিব, তাদের কোনো অর্থ সম্পদ ছিল না। তোমার নানির বাবার অনেক অর্থ সম্পদ ছিল। আমার সৎ মায়ের বাবার কথা বলছি, একটু খেয়াল করো। সৎ মায়ের বাবার সব সম্পত্তি আমার সৎ মাকে লিখে দেয়। আমার সৎ মা আবার লিখে দেয় আমার সৎ বোনকে, অর্থাৎ তোমার মাকে। তোমার মা ভালোবেসে তোমার বাবাকে বিয়ে করে। আইন অনুযায়ী বিয়ের পর সব সম্পত্তির মালিক তোমার বাবা হয়। এরপর আমার লোক তোমার বাবা মাকে খুন করে। ওরা বলেছিল তোমাকে সহ সবাইকে শেষ করে দিয়েছে, কিন্তু এখন দেখি ওরা একটাকে বাঁচিয়ে রেখেছে। আমিও তখন ভেবেছিলাম এতটুকু ছেলে কি আর করবে। এখন দেখি সেই ছেলে আমার রাফিয়ান শহরকে রাফিয়ান দ্য গ্রেট শহরে আবির্ভূত করে ফেলেছে। ওদের কথার মাঝে রাজ পিস্তল বের করে দুই পাশ থেকে দুইজনের রাজের দিকে পিস্তল তাক করে। অন্যদিকে রুহি জীবনের পাশ থেকে পিস্তল হাতে নিয়ে রেখে দেয়।
দুজনের মধ্যে দাঁড়িয়ে আছে রাজ। সে লোকটা অর্থাৎ রাজের সৎ মামা আবার বলতে শুরু করে, তোমাকে এই শহরে দেখে আমি তোমাকে ছোট ভাবলেও আসলে তুমি ছোট নও। এখন বুঝতে পারছি তুমি বয়সে ছোট হলেও বড় মাপের খেলোয়াড়। তোমার মাইন্ড গেম রাফিয়ান শহরের সবাই ভালোবাসার বুলেট হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। অনেক আগেই তোমাকে আমার লোক গুলি করে। তুমি মনে করতে পারছো না তো? আচ্ছা, মনে করে দেই। প্রথম তোমাকে গুলি করলে সেটা একটা মহিলা তোমার সামনে এসে তোমাকে বাঁচিয়ে দেয়। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম সেই মহিলা পতিতা ছিল। বেশ কিছুদিন আগে আবার জানতে পারি সে নাজিম সাহেবের স্ত্রী রৌশন আরা বেগম ছিলেন। এরপর আবার আমার লোক দিয়ে হামলা করি, কিন্তু আমি তখন বুঝতে পারিনি আমার হাতে গড়া রাফিয়ান শহরের মিস্টার আমজাদ সাহেব তোমাকে সুস্থ করে তুলবেন। আমি তোমাকে তখনও মেরে ফেলতে চেয়েছিলাম। আমি বারবার তোমাকে মারতে গিয়ে আমজাদ সাহেবের বাধা হয়ে দাঁড়িয়েছে। সে বলতো তোমাকে মারলে নাকি সে তার মন্ত্রিত্ব হারাবে, কিন্তু আমজাদ সাহেব তোমাকে এই শহরের বুলেট হিসেবে ব্যবহার করবে বলে আমি তোমাকে মারতে পারিনি। এরপর আমি চিন্তা করে দেখলাম আগে আমজাদ সাহেবকে বিদায় করতে হবে, এরপর বাকিটা। রাজের সৎ মামা থেমে যায়, আর কোনো কথা বলতে পারে না, ধপ করে মাটিতে পড়ে যায়। নাজিম, তোকে আমি এই শহরের ডিলার বানালাম, আর শেষে কিনা তুই আমাকে। তখন নাজিম সাহেব হাসতে হাসতে বলে ওঠে, তোর কথা মতো আমি সব কাজ করেছি, আর তুই কিনা আমার স্ত্রীর কন্যাকে। সবাই নাজিম সাহেবের দিকে তাকিয়ে আছে। রাজ মুচকি হাসে। রুহি পিছন থেকে পিস্তল বের করে নাজিম সাহেবকে গুলি করে, সাথে সাথে রাজ নিলয়কে গুলি করে। নাজিম সাহেব রুহির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তুই আজ প্রমাণ করে দিলি মাস্তানির শহরে কেউ কারো আপন নয়। নিজের রক্ত নিজের সাথে বেইমানি করতে 1 সেকেন্ড সময় নেবে না। পারলে আমাকে ক্ষমা করে দিস মা, দোয়া করি তোরা সুখে থাকিস। নাজিম সাহেব বিদায় নিয়ে নেয়। শেষ হয়ে যায় রাফিয়ান দ্য গ্রেট শহরের মাইন্ড গেম। এই মাইন্ড গেমে সবাই সবার শত্রু হিসেবে কাজ করেছে, হোক সে আপন কিংবা পর। এই শহরে আপন বলতে কেউ থাকে না। শেষ হলো রাফিয়ান শহরের নিকৃষ্ট দৃশ্যপট। রাজ রুহির কাছে আসে, রুহি রাজকে জড়িয়ে ধরে। সমাপ্তি ঘটে রাফিয়ান দ্য গ্রেট গল্পের।